ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। প্রবল প্রতিবাদে আজও দিকে দিকে শোনা যাচ্ছে বিক্ষোভের গর্জন। কাল সারা রাত গানে স্লোগানে বিশিষ্টদের প্রতিবাদ দেখেছে এই শহর। আজ জুনিয়র ডাক্তারদের বিরাট মিছিল, সিপির পদত্যাগ চেয়ে সরব হয়েছে রাজপথে। এই নিয়ে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। কাল রাত জেগে ফের রাজপথের দখল নিয়েছিল নাগরিক সমাজ। আজ পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে ডাক্তারদের লালবাজার অভিযানে উত্তাল মহানগর। আরজিকর কাণ্ডে প্রতিদিন কি ক্রমশ ঝাঁঝ বাড়ছে জনরোষে? দ্বিতীয় প্রশ্ন। হাতে লাল গোলাপ আর প্রতীকী শিরদাঁড়া, নিরস্ত জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ লালবাজার অভিযান রুখতে রাস্তায় 9 ফুট উঁচু লোহার পাঁচিল বসালো পুলিশ। শেকল দিয়ে বাঁধা হলো ব্যারিকেড। আরজিকরে তাণ্ডবের সময় কোথায় ছিল পুলিশের এই তৎপরতা? তৃতীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী জামিনের বিরোধিতা রাজ্যের মামলা শটান খারিজ করল সুপ্রিম কোর্ট। এই একজন 41 জন পুলিশ কর্মীকে জখম করেছেন। প্রশ্ন বিস্মিত বিচারপতি, প্রতিবাদ দমাতেই কি মানুষের করের টাকা খরচ করে বারবার এই অতি তৎপরতা? চতুর্থ প্রশ্ন। বেতনটা নিচ্ছেন তো, বোনাস হলে নেবেন তো? প্রতিবাদী ডাক্তারদের কষ্টার্জিত বেতন নিয়ে কটাক্ষ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকে। ডাক্তারদের কসাই বললেন আরেক তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। আচ্ছা, শাসক মানেই কি স্বৈরতন্ত্রের সুর? পঞ্চম প্রশ্ন। আপনার মা বোনের ছবি বিকৃত করে আপনার বাড়ির দেয়ালেই টাঙিয়ে দিয়ে আসব, প্রতিবাদীদের নোংরা ভাষায় আক্রমণ অশোকনগরের তৃণমূল কংগ্রেস নেতার। দল 1 বছরের জন্য সরালেও প্রশ্ন উঠছে, শতপ্রণোদিত মামলা করে কেন গ্রেফতার করবে না পুলিশ? তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, সন্দীপ ঘোষকে নিয়ে আসা হচ্ছে নিজাম প্যালেসে। সেই খবরেও নজর থাকবে। কোনো বড় ডেভেলপমেন্ট আছে কিনা খানিকক্ষণের মধ্যেই আপনাদের জানাবো। তবে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো প্রতিবাদ থামছে না। রাষ্ট্রযন্ত্রের তোলা পাঁচিলে প্রতিদিন আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। আছড়ে পড়লো আজও, দেখুন। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাজপথে ঝড় তুললেন জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকের হাতে যখন গোলাপ কিংবা রজনীগন্ধা, তখন এই চিকিৎসকদের আটকাতে দুর্গ করে তুলল পুলিশ। এই জুনিয়র চিকিৎসকদের আটকাতে ব্যারিকেড করে তুলল পুলিশ। তা আবার বাঁধা হলো ভারী শিকল দিয়ে। প্রায় 9 ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল, পিছনে আবার বাঁশের ব্যারিকেড, তাও আবার বাঁধা দড়ি দিয়ে। বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের ক্রসিং এ এখানে তুমি দেখতে পাচ্ছ ছোট ছোট গার্ডরেল দিয়ে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তারপরে কিন্তু বাঁশ দিয়ে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঠিক সামনে প্রায় 9 ফুট উচ্চতার লোহার যে বড় বড় অংশ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে। মোটা মোটা চেইন এবং তালা দিয়ে রীতিমতো সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। এই যে শান্তিপূর্ণ সুসংগঠিত মিছিলকে ভাঙার যে চেষ্টা, মহামান্য সুপ্রিম কোর্টের জায়গা থেকে সিবিআই ইন্টেরিয়াম রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসছে, সেই জায়গা থেকে গণতান্ত্রিক দাবি, যখন এই দাবি ডাক্তার সমাজ থেকে সমগ্র সমাজের হয়েছে, তাহলে সেই রায়কে মান্যতা দিয়ে সিপির পদত্যাগ করা উচিত ছিল। জুনিয়র চিকিৎসকদের হাতের পোস্টারে কোনোটায় লেখা দফা 1 দাবি 1, বিনীত গোয়েলের পদত্যাগ। কোনোটায় আমার লেখা তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে, কিংবা গিরগিটি বাকি বোঝা দায়, বিছানার চাদরও রং পাল্টায়। সেই মিছিলের মূল দাবি হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ, অভয়া বিচার চাই এবং পাশাপাশি লালবাজার অভিযানের ডাক। এবং এখানেও স্পষ্ট করা হয়েছে যে প্রশাসনিক অপদার্থতার দায় নিয়ে অবিলম্বে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। কলকাতা পুলিশ কমিশনার তিনি আছেন, তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই দিন তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন। তার নাকের ডগার সামনে দিয়ে 14ই আগস্ট রাতের বেলায় একদল মব ঢুকে এমার্জেন্সিতে ঢুকে ভাঙচুর করে। শুধু তাই নয়, তারা যখন ভাঙচুর করছিল তাদের মুখে একটা জিনিস ছিল যে সেমিনার রুমটা কোন তলায় বল, আমরা সেটা ভাঙব। রাস্তার মাঝে জ্বলল আগুন, রাস্তার মাঝে লিখে স্লোগানে গানে চলল প্রতিবাদ। পুলিশের হাতে আন্দোলনকারীরা ফুলও তুলে দিতে চাইলেন।
আবার সেই সঙ্গে অবস্থানে অনড় থাকার কথাও জানিয়ে দিলেন। আমরা বলেছি যতক্ষণ না সিপি এখানে আসবে, আমাদের ডেপুটেশন নেবে, ততক্ষণ আমরা এখান থেকে নড়বো না। আইদার এটা হবে, না হলে উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। ওনারা বলেছিলেন তারা লালবাজারে যাবেন কোনো ডেপুটেশন নিয়ে, কিন্তু যখন ওনারা এখানে এসে পৌঁছেছেন সম্ভবত ওই ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওনারা বলছেন যে ওনারা যাবেন না, ওনারা বলছেন ওনারা এইখান থেকে এগিয়ে বেন্টিক স্ট্রিট অব্দি যাবেন, কিন্তু ওটা তো আপাতত আমাদের 144 আছে, আমরা তো আগে যেতে অ্যালাউ করতে পারি না। তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে। তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানব। হয়তো সৎসাহস নেই ওনার, তাই উনি লোহার ব্যারিকেড দিয়ে ওদের আটকাতে চাইছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 14ই আগস্টের পর রবিবার ফের রাত দখল হতে দেখল কলকাতা, যেখানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই সামিল হন, রাত জাগেন, প্রতিবাদে সোচ্চার হন। যে দেশে রাতারাতি নোটবন্দি করা সম্ভব হয়, সেই দেশে সেই রাজ্যে একটা রেপিস্ট আর একটা মার্ডারারকে শাস্তি দিতে 23 দিন লাগতে পারে না। নাগরিকরা মাঠে সারা রাত রাস্তায় কাটাতে পারেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে এইটুকুনিও দায়িত্ববোধ নেই যে আমাদের কোনো রিপ্লাই করেন। তাহলে আমরা ভেবেই নিচ্ছি যে ওনাদের কোনো কিছু যায় আসে না আমাদের কি হলো না হলো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত দাবি নিয়ে যে মানুষ রাস্তায় নেমেছেন, কোনো দাবিও ওনাদের শোনার প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেননি। সকাল বিকেল সন্ধে তিলোত্তমা এখন আন্দোলন নগরী। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে উত্তাল মহানগর। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে কলকাতার রাজপথে জনজোয়ার। কারুর হাতে লাল গোলাপ, কারু হাতে শিরদাঁড়া, যা নাকি হারিয়ে গেছে ওই খাঁকি উর্দির ভেতর থেকে। কণ্ঠে সুবিচারের দাবি নিয়ে পুলিশের 9 ফুট উঁচু ব্যারিকেডে আজ আছড়ে পড়ল জুনিয়র ডাক্তারবাবুদের প্রতিবাদের ঢেউ। লালবাজার অভিযানের দাবি একটাই, সিপির অপসারণ। ঠিক এই দাবিতে মনে করুন আজ থেকে 17 বছর আগে রিজওয়ানুর রহমানের মৃত্যুকে ঘিরে কলকাতায় দিকে দিকে উঠেছিল পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি। সেই গণ আন্দোলনের চাপে ঘটনার 26 দিন পর 17ই অক্টোবর তৎকালীন সিপি প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ আরজিকরে চিকিৎসক খুনের 24 দিনের মাথায় সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে উত্তাল মহানগর। আমি এই খবরে আসবো, অবশ্যই পঙ্কজদাকে দিয়ে শুরু করব, কিন্তু তার আগে যে আরেকটা বড় খবর আপনাদের জানাচ্ছিলাম, সন্দীপ ঘোষ সিবিআই দফতরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে প্রতিদিন যান। আমরা বলি যে প্রায় অভ্যেস হয়ে গেছে তার সকালে যাওয়ার এবং রাতে সেইখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার। আজকে দেখা গেল অন্যরকম ছবি, তাকে গাড়িতে তুলে দুদিকে দুজন সিবিআই অফিসার বসে নিজাম প্যালেসে নিয়ে আসা হলো। নিজাম প্যালেসে এই মুহূর্তে এক্ষুনি পৌঁছেছে তার গাড়ি। আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলে নেব। অর্ণব নিজাম প্যালেসে রয়েছে। অর্ণব, ঠিক কী ছবি ওখানে? নিজাম প্যালেসে সাধারণভাবে যে নিরাপত্তা বলয় থাকে, যে সিকিউরিটি থাকে, তার কি কোনো হেরফের হয়েছে অর্ণব? অবশ্যই সুমনদা, দেখো আমরা নিজাম প্যালেসে আসি, অন্যান্য দিন যেটা দেখি যে জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই ডাকা হয়, কিন্তু এই চিত্র থাকে না। সুমনদা, তোমাকে দেখিয়ে দেবো এই মুহূর্তে দেখো যে এখানে ঠিক কীরকমভাবে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং যেটা দেখা গেল যে সন্দীপ ঘোষ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তায় ছিলেন, সেই সঙ্গে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, আঁটোসাঁটো নিরাপত্তা, বাইরের কাউকে এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং তার মাঝখানেই কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষকে এখানে রীতিমতো একটি কনভয় করে তাকে নামানো হয় এবং তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। আমরা যেরকম দেখলাম নীল রঙের পোশাক পরে রয়েছেন সন্দীপ ঘোষ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কোনো বক্তব্য আছেন কিনা, তিনি কিছু বলেননি এবং তিনি একদম এই নিজাম প্যালেসের ভেতরে তিনি এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে আরজিকরের বর্তমান প্রিন্সিপাল, এমএসভিপি বা বেশ কিছু পদাধিকারী যার স্টল আছে তাদেরকে বিভিন্ন সময় এদেরকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা গেল যে আজকে সন্দীপ ঘোষ তাকে কিন্তু সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে এলো এবং অন্যান্য দিনের চিত্র থেকে সম্পূর্ণ আলাদা চিত্র। তার কারণ আজকে নিরাপত্তা যথেষ্ট জোরদার এবং সেই আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়েই সন্দীপ ঘোষকে কিন্তু আজকে নিজাম প্যালেসে প্রবেশ করানো হলো এবং কিছুক্ষণ আগেই তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং তিনি আসার আগে থেকে এখানে সিবিআইয়ের বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন সন্দীপ ঘোষকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। সুমন দা, ধন্যবাদ অর্ণব। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, যে মুহূর্তে কোনো আপডেট পাবে
বুঝতেই পারছো আমি কোন আপডেটের দিকে ইঙ্গিত করছি, সেই মুহূর্তে আমাদের জানাবে। আর সন্দীপ ঘোষকে যদি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, তিনি বাড়ির পথে রওনা হতে পারেন, তাহলে সেটাও একেবারে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। আমি পঙ্কজদাকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। দেখুন, অনেকে বলেন যে ঠিক এই মুহূর্তে আমরা যখন এই কথা বলছি, লালবাজার অভিযান ঘিরে জনজোয়ার, সেই জনজোয়ারের দাবি একটাই, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। কেন সেই দাবি? বলা হয় যে এই ঘটনায় পুলিশের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ঠিক যা করা উচিত ছিল তার উল্টো করেছে। আমি শুরু করব সেই পরিবারটার কথা দিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানের যারা নিয়মিত দর্শক, যে সেই দিন যেদিন এই মেয়েটির নিথর দেহ পাওয়া গেল আরজি করে, এই অনুষ্ঠানেই আমরা লাইভ দেখিয়েছিলাম একজন অসহায় বাবা মার আরতি, যারা বলছেন আমার মেয়েটাকে পুলিশ কোথায় নিয়ে গেল। লক্ষ্য করুন কথাগুলো, পুলিশ কোথায় নিয়ে গেল, মেয়েটাকে মেরে ফেললো। আমি বলছি এই আর্তনাদ করতে করতে বাবা এবং মা তাকে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথাও। তারা তখনও জানেন না সন্ধেবেলা যে তার মেয়ের দেহ কিভাবে তারা পাবেন অথবা দেহ কোথায় পাঠানো হয়েছে। আমি এই অসহায়তাটার ছবি নিয়ে প্রথমে আপনাদের মনে করিয়ে দেবো, এই অনুষ্ঠানেই আমরা দেখিয়েছিলাম সেই ছবি। দেখুন আরেকবার। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, ওই দেখুন, দেখুন দাঁত দেবে এখানে, চার চার সরিয়ে দেবে এখান থেকে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের উপরে। দেখুন দেখুন এই অবিচার পরিবারটির প্রতি এবং এই অত্যাচার, এটা শুরু হয়েছিল কিন্তু এই দিনই বেশ কয়েক ঘন্টা আগে, যখন 3 ঘন্টা ধরে এই অসহায় পরিবারটিকে বসিয়ে রাখা হয়েছিল। মেয়ের প্রাণহীন দেহ, মেয়ের মুখটাও তারা দেখতে চেয়েছিলেন, সেটা চোখের দেখা, আর তো মেয়েকে ফিরে পাবেন না, সেটা দেখতে দেওয়া হয়নি। এ কথা প্রথম হাইকোর্টে দাঁড়িয়ে এভিডেভিট দিয়ে এই পরিবারটি বলল। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, তারপর থেকে ভুলের, অথবা আমি আবার বলছি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুলের সিরিজটা শুরু হয়েছে। সিপি সেই প্রেস কনফারেন্স যেখানে আমার সহকর্মী জিজ্ঞেস করলেন যে এই যাকে গ্রেফতার করেছেন, বলছেন প্রাইম অ্যাকিউজ, একমাত্র এই ধর্ষণ এবং খুন করেছে, সে কে? সে কি সিভিক ভলেন্টিয়ার? কারণ এটা আমাদের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট সূত্র থেকে খবর ছিল। সিপি প্রশ্নটা এড়িয়ে গেলেন, একবারও বললেন না যে কলকাতার পুলিশ কমিশনারের ফোর্সের পার্ট, কলকাতা পুলিশের অবিচ্ছেদ্য অঙ্গ এই সিভিক ভলেন্টিয়ার, এবং যে বাইকে, যে মোটর বাইকে ঘুরে নানা কীর্তি ঘটিয়ে বেড়ায়, হয়তো অপরাধের স্থলে আসা যাওয়া ইত্যাদি করেছে, সেটা রেজিস্টার্ড কলকাতার পুলিশ কমিশনারের নামে। দেখুন, লালবাজারে প্রচুর ভেহিকেল সিপির নামে রেজিস্টার্ড হয়, কিন্তু সেই ভেহিকেলগুলোতে চড়ার অধিকার ওই সঞ্জয় রায় কেন কোনো সিভিক ভলেন্টিয়ারের থাকে না, থাকতে পারে না, অথচ তার বাইক রেজিস্টার্ড হয়ে আছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামে। এ বিস্ময়কর। আমি বলছি এই অস্বচ্ছতাটা এখান থেকে শুরু হয়েছে পঙ্কজদা, অবিশ্বাস। যে অবিশ্বাস থেকে আজকে আমি আপনি কথা বলছি আর পদত্যাগের দাবি উঠছে লালবাজারের পাশে। বর্তমান পুলিশ কমিশনার ওই আটারেন্স, হি ইজ এ ক্রিমিনাল অফ দি হাইয়েস্ট অর্ডার। ভয়ঙ্কর কথা। আপনাকে বলতে হবে জল ইজ জল, স্পেড ইজ স্পেড, দাকে দা বলতে হবে, কোদালকে কোদাল বলতে হবে। বলতে হবে হি ইজ এ সিভিক ভলেন্টিয়ার অফ মাই ফোর্স, হি বিলংস টু দিস ইউনিট, এইভাবে বলতে হবে। তাহলে কিন্তু লোকে কভার আপের গন্ধ পেত না। ঠিক আজকে আমি আপনাকে বলছি 168 বছরের ক্যালকাটা পুলিশের যে বিরাট গরিমা, সেই গরিমাটা কিন্তু আপনাকে বলছি ধুলোয় মিশিয়ে গেছে এই অ্যাক্টিভলি প্যাসিভ রোল অফ দি ক্যালকাটা পুলিশের জন্য। এটা কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাকে আরেকটা কথা বলছি, যে সেটা হচ্ছে দেখবেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট বলা হয়। একদম। উনি কিন্তু মাটির গন্ধটা আজও ভালো বোঝেন অনেকের থেকে। কিন্তু আমি একটা ঘটনা আপনাকে আমি রিউইন্ড করতে বলছি। 2014 সালে হোক কলরব বলে যে মুভমেন্টটা যাদবপুর ইউনিভার্সিটিতে হয়েছিল, উত্তাল হয়ে গিয়েছিল। যখন মমতা ব্যানার্জি দেখতে পেলেন যে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে সহমর্মিতা পোষণ করছে প্রেসিডেন্সি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষের ইউনিভার্সিটিগুলো, শি হ্যাড বিন টু যাদবপুর ইউনিভার্সিটি। 6:30টায় চলে গেলেন যাদবপুরে, একতরফা ঘোষণা করে দিলেন যে অভিজিৎ চক্রবর্তী রিজাইন করেছেন। অভিজিৎ চক্রবর্তী রিজাইন করেননি, কিন্তু
ফোর্সফুল রিজাইন করানো হয়েছিল, কিন্তু সেটা ছিল, যেটা প্রশ্ন উঠেছিল আইনত উনি পারেন না, এক্স্যাক্টলি উনি পারেন না, এটা আচার্যের করার কথা। কিন্তু উনি ওখানে গিয়ে কি বললেন, উনিও শি ইজ ভেরি ক্লেভার, উনি বললেন যে উনি রিজাইন করেছেন, আমি তো তাকে সরাইনি। তার কেউ রিজাইন করলে আমি এক্সিকিউটিভ হেড, আমি বলছি উনি পদত্যাগ করেছেন। এইভাবে উনি কিন্তু ওই এন্টায়ার মুভমেন্টটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন। যাদবপুর ইউনিভার্সিটির ছেলেদের থেকে মমতা ব্যানার্জি মুভমেন্টটাকে হাইজ্যাক করেছিলেন। আমি আপনাকে বলছি, আজকে সেই মমতা ব্যানার্জিকে যদি আমরা পেতাম, উনি কী করতেন দেখুন। সব থেকে খারাপ লাগে এই যে লালবাজারের সামনে 9 ফুট যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি এরকম বড় বড় তালার শেকল দিতে। এটা আনএথিক্যাল, আমি কেন করতে যাব? ওটা তো ছাত্রদের মনের মধ্যে ভয় দেখিয়ে দিচ্ছি যে দেখো বাবা তুমি ইনফিল্ট্রেট করতে পারবে না। এই ক্ষেত্রে যদি মমতা ব্যানার্জি এরকম করতেন, দেখুন বিনীত গোয়েলের ওখানে 2-2.5 বছর চাকরি হয়ে গেছে, ওর টেনিওর প্রায় শেষ। উনি বলতে পারতেন যে দেখুন আমি একটা লম্বা লিস্ট করেছি সিনিয়র অফিসারদের, হি ইজ রিমুভড, ওকে আমি অমুক জায়গায় বদলি করলাম, খেলা শেষ। শি কুড ডু দিস। সেইটা না করে উনি এই যে অনর হয়ে বসে রইলেন। আমি আপনাকে বলছি, এতে এই যে এখন ছাত্ররা যে জায়গাটায় নিয়ে গেছে, ছাত্রদের ইগোতে যেখানে আপনি আঘাত দিয়ে ফেলেছেন, বোথ পুলিশ কমিশনার অ্যান্ড বোথ দি চিফ মিনিস্টার, শি বিং ইন চার্জ অফ স্বরাষ্ট্র দপ্তর অলসো, সেখান থেকে এখন কিন্তু আপনি ট্রাক টু ডিপ্লোমেসি দিয়ে ইউ ক্যানট কাম ব্যাক, ইউ ক্যানট রিট্রিট। এই জায়গাটা খুব কঠিন জায়গা। ঠিক, আমি এর সঙ্গে শুধু একটু তারিখ যোগ করি। সেটা হচ্ছে, আগেই বললাম যে 26 দিন পর রিজওয়ানুরের ঘটনাতে প্রসূন মুখোপাধ্যায়কে অপসারণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে 24 দিন চলছে। কাউন্টডাউন কি শুরু হয়ে গেছে আমরা জানি না। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, লালবাজারের প্রেস কনফারেন্স, আমি বলছি এত বছর লালবাজার বিট আমি করেছি যে অন ক্যামেরা কলকাতা পুলিশের কোনো পদাধিকারী কিছু বলা মানে ফ্যাকচুয়ালি সেটা কারেক্ট হবে। এইটা ছিল কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা। এটা শতাব্দী প্রাচীন একটা অর্গানাইজেশন, যার একাধিক স্টেট অফ আর্ট বিভাগ আছে। তারা অন ক্যামেরা কিছু বলছে, অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে লালবাজারে কিছু বলছে, আর তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে উল্টো যুক্তি দেখা যাচ্ছে, এবং কার্যত প্রেস কনফারেন্সে সত্যি কথা বলেছেন কিনা প্রশ্ন উঠছে আধিকারিকরা। কলকাতার লালবাজারের ইতিহাসে কোনো দিন হয়নি। আমি ছোট্ট 3টে উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ হচ্ছে যে ছবি কীর্তি, স্বয়ং ডিসি সেন্ট্রাল, আমি জানি না কার কথায় তিনি প্রেস কনফারেন্সে 2টো ছবি দেখালেন, মার্ক করে দিলেন, একেবারে মার্ক করে লালবাজারের তরফে দেখানো হলো ঘটনাস্থলের ছবি। 2, ক্রপ করে দেখা গেল একজন বিশেষ বেগুনি জামা পরা লোককে বাদ দেওয়া হয়েছে, এবং আইএমএ প্রশ্ন তুলল যে শুধু বেগুনি জামা নয়, লাল টি শার্ট পরে যিনি আছেন তিনি কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা আধিকারিক বা কেউ নন, তিনি হচ্ছেন অভিক দে। সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু তারপরে 48 ঘন্টা কেটে গেছে। আজকে 2রা সেপ্টেম্বর এই 8টার সময় এই অনুষ্ঠান হচ্ছে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে কোনো ক্লারিফিকেশান দেয়নি। আর তৃতীয়টা মারাত্মক, মানে ইদানিংকালে অনেকেই বলছেন যে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ আইন শৃঙ্খলা ছেড়ে লড়াইটা লড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সোশ্যাল মিডিয়ায় কি দেখলাম, একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ছবি, পুলিশের, রাজ্যের মানুষের কাছে অত্যন্ত চেনা ছবি, যে পুলিশ টাকা নিচ্ছে রাস্তায়। সেই ছবিটাকে ফেক নিউজ বলে কলকাতা পুলিশ কাল প্রচার শুরু করলো, তার সঙ্গে একটা চালান পোস্ট করা হলো। সেই চালানটা হচ্ছে আগস্ট মাসে 2024, বলা হলো না না ওই কনস্টেবল বা ওই পুলিশকর্মী পয়সা নিচ্ছে না, ও চালান কাটছে। তারপরে যেটা হলো, এই ছবিটা 2023 সালের ছবি, নেটিজেনরা সেটা সামনে করে দিলেন, কলকাতা পুলিশ তাদের মুখ পুড়িয়ে শেষ পর্যন্ত ওই পোস্টটা, ওই ফেক নিউজ পোস্টটা ডিলিট করতে হলো। আমি বলছি কোথায় যাচ্ছে বিশ্বাসযোগ্যতা? দেখুন, আরেকটা জিনিস হলো, সেটা হলো যে আমিও বহুদিন ধরে প্রেস কনফারেন্স দেখি রাজনীতি চর্চা করতে গিয়ে। মানে প্রেস কনফারেন্স চলতে চলতে ফোন, এবং সেই ফোন ধরে চলে যাওয়া, আড়ালে কিছু বলে আবার আসা, এটা কিন্তু মানে সত্যি বলতে কি ফিসি মনে হয়। এবং এটা মনে হয় যে কোনো একটা জায়গায় রিমোট কন্ট্রোল আছে, যে এখান থেকে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত করা হচ্ছে। মানে আমি 3টে বিষয় সম্বন্ধে আমি বলবো, যে একটা হলো যে প্রফেশনাল হিসেবে তাদেরও কোনো একটা জায়গা কিন্তু বলা উচিত যে দেখুন একটা অর্গানাইজড মানে আমরা সংগঠন চালাই, এবং আমাদের এখানে এত বছরের রেপুটেশন আছে, কনস্টিটিউশনের আন্ডারে আমরা কাজ করি, ফলে আমরা এই কাজটা করতে পারি আইনত, এই কাজটা করতে পারি না। ফলে মেরুদণ্ড, ওই যে আজকে যে ডাক্তারবাবুরা মেরুদণ্ডের একটা নিয়ে গেছেন, প্রতীকী মেরুদণ্ড নিয়ে গেছেন, আমার মনে হয় কোনো একটা জায়গায় পুলিশ প্রশাসনে যারা সর্বোচ্চ কর্তা আছেন তাদের কিন্তু ওই মেরুদণ্ডটা কিন্তু সোজা রাখা খুব জরুরি।
এবং যেটা তারা কিন্তু অধিকাংশ সময়ই বিক্রি করে দিচ্ছেন। কোনো একটা জায়গায় কিন্তু বলা দরকার যে আমরা সংবিধান অনুসারী কাজ করি এবং আমরা স্থায়ী, ব্যুরোক্রেসি স্থায়ী পার্ট। আপনারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আছেন, সরকার যাবে আসবে, ব্যুরোক্রেসি থাকবে, ব্যুরোক্রেসি থাকবে এবং প্রশাসন থাকবে। ফলে এই জায়গাটা এটা একটা দিক। আরেকটা দিক হলো যে আমি নিজে আমরা একবার বলবো যে আমরা এই সমস্যাটা মেটাতে চাই আমরা, অথচ আমি আজকে দেখলাম যে ডাক্তারবাবুরা গেলেন, মানে এত ইগো কিসের? মানে ডাক্তারবাবুদের মানে এটা তো অন্য কেউ যায়নি, এই ডাক্তারবাবুদের জন্য যে ধরনের গার্ডওয়াল থেকে শুরু করে যে ধরনের আপনারা ব্যবস্থা করেছেন, এটা তাদের একটা মানে আত্মঅভিমানে লাগার কথা যে আমরা সমাজের একটা বিশিষ্ট ব্যক্তি, আমরা সমাজসেবার সাথে যুক্ত, আমাদেরকে প্রায় কয়েকদিন মতন বাড়ি নিয়ে গিয়েছে, আমাদেরকে প্যালেস্টাইনের মতন আমাদেরকে মানে ইসরায়েল প্যালেস্টাইনের বাউন্ডারি যেভাবে থাকে সেইভাবে আমাদেরকে করে দিয়েছে, তাদের আত্মঅভিমানে লাগার কথা। এটা তো পুলিশ প্রশাসনের বা নবান্নেতে যারা বড় বড় অ্যাডভাইজার আছেন তাদের তো বোঝা উচিত ছিল যে এই ডাক্তারবাবুরা অন্য আর 5টা রাজনৈতিক দল নয়, ফলে তাদেরকে আমরা ডিল করছি তখন সংবেদনশীলতার সাথে ডিল করব। নেক্সট হলো যে তারপরে যখন তারা বলছেন যে ঠিক আছে আমাদেরকে আরেকটু আগাতে দিন, তারপরে আপনারা আটকে দিবেন, তারপরে আমরা গিয়ে সিপির কাছে যাব, আমাদের প্রতিনিধি দল নিয়ে যাব, সেখানেও আপনারা রাজি হচ্ছেন না, সেখানেও দুবার আপনারা বৈঠক করলেন, তারপরে কিন্তু আপনারা এখনও রাজি হননি যে না ঠিক আছে মিছিলটা ওরা যখন আরেকটু এগিয়ে যেতে চাইছে তারপরে মানে আন্দোলনকারীরাই বলছে আমরা তারপরে আটকে দিন এবং তারপরে আমরা প্রতিনিধিত্ব করে আমরা সিপির হাতে দিব। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো ছাড়তে হবে। কেন বলছি? যে সমাজের সর্বস্তর থেকে পুলিশ প্রশাসনের ব্যর্থতার ছবিটা এসছে, তাহলে আপনি নিজে যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তো আপনি রিজানু কাণ্ডের পুলিশ প্রশাসনের অপসারণ চেয়েছিলেন, আজকে কেন আপনি চাইছেন না? আপনি আজকে প্রশাসনে আছেন, সারা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলার মানুষ চাইছে যে ভাই যে দায়বদ্ধতা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ব্যর্থতার ছবি উঠে এসছে, তারপরে ওই পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের রদবদল দরকার। আপনি কেন কোন ইগোতে আপনি তাদের রক্ষা করছেন? তাহলে এমন কি নেক্সট আপনার এবং পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের মধ্যে থাকছে যার ফলে বিরোধীরা বারবার বলছে যে এইটা একটা ডেডলি একটা অ্যালায়েন্স, যে অ্যালায়েন্সটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। নাকি পুলিশদের বদল হচ্ছে না তার কারণ পুলিশ উচ্চপদস্থ কর্তারা যা করেছেন সেটা কারো নির্দেশে করেছেন? আমি জানি না, একটা চমৎকার শব্দ বিশ্বনাথ চক্রবর্তী ব্যবহার করলেন, সেটা হচ্ছে সংবেদনশীলতা। আশা করবেন সংবেদনশীলতা? শাসক দলের একজন বিধায়ক এই ডাক্তারবাবুদের বলছেন যে বোনাস নেবেন আপনি, আরেকজন বলছেন যে তারা কসাই। কাদের বলছেন? ডাক্তারবাবু, যাদের হাতে এই এত জনসমষ্টির এই ভয়াবহ মানে সমীকরণ এবং মানে যে ইকুয়েশনে তাদের কাজ করতে হয় সরকারি হাসপাতালে, কেউ পা রেখে বুঝতে পারেন যে ডাক্তার পিছু কতজন রোগীকে তাকে দেখতে হয়। আমি বলছি তারপর কসাই শব্দটা একজন নির্বাচিত জনপ্রতিনিধি শাসক দলের একজন বিধায়ক লাভলি মৈত্র বলছেন, তার বিরুদ্ধে পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর দলের কথা বাদ দিন, আমি আসবো, কিন্তু তার আগে দেখাবো যে এই লালবাজারের যে পরের পর ঘটনা দেখালাম, অনেকে বলছেন তদন্ত যখন সিবিআই করছে, দিনের পর দিন লালবাজারে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে একটার পর একটা বিভ্রান্তিকর তথ্য কেন দেয়া হয়েছে, যে তথ্য নিয়ে অন্য সবাইকে বাদ দিন আইএমএ অবধি প্রশ্ন তুলছে যে তথ্য দেখানো হয়েছে, যেভাবে ছবি ক্রপ করা হয়েছে, একজনের পরিচয় দেখিয়ে আরেকজন সে আসল লোক আরেকজন, এই অভিযোগ উঠছে, সেটা মিথ্যাচার। আমার দ্বিতীয় প্রতিবেদন দেখুন। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে রাজপথে আন্দোলনের ঝড় তুললেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান, সরাসরি মেরুদণ্ডে চড়তে কটাক্ষ। কিন্তু পুলিশের উপর আন্দোলনকারীদের এই পাহাড় প্রমাণ ক্ষোভের কারণ কি? অনেকে বলছেন কারণ একটা নয়, সেই তালিকা দীর্ঘ। যেমন সঞ্জয় নায়ক গ্রেফতার হওয়ার পরও তিনি যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তা বলতে চাননি পুলিশ কমিশনার। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment, as far as we are concerned. 14 আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডবের সময় পুলিশের কার্যত নিষ্ক্রিয় বসে থাকা। আমরা দেখেছি কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে,
আমরা দেখেছি কিভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয়েছে তার বিরুদ্ধে সিপি টাইম টু টাইম কি সমস্ত মন্তব্য করেছেন এবং রিট্র্যাক্ট করেছেন। সুতরাং আমার তাদের কাছে জবাব চাইতে চাইছি এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে লালবাজারে যাচ্ছি। তদন্ত নিয়ে পুলিশকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে সেই প্রশ্ন তুলেছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে এফআইআর এর ফার্স্ট কন্টেন্টস কলমে লেখা আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার, কিন্তু ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন বলতে কি বোঝানো হয়েছে সেই উত্তর নেই কারো কাছে। চিকিৎসকের মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছিল সেই সেমিনার হলে ভিড় নিয়েও প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ছবি দেখে কয়েকজনের পরিচয় দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিতর্ক কমেনি, বরং বেড়েছে। কারণ সেমিনার হলের ভাইরাল ছবিতে যাদের দেখা গেছে, পুলিশের দেখানো ছবিতে তাদের কয়েকজনের ছবি নেই। যেমন ভাইরাল ছবিতে এক ব্যক্তিকে সেমিনার হলে দেখা গেছিল, কিন্তু পুলিশের দেখানো ছবিতে তিনি নেই। আইএম এর পক্ষ থেকে সেমিনার হলের ভাইরাল ছবি দেখে প্রশ্ন তোলা হয়েছে, এই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। পাশাপাশি প্রশ্ন উঠছে, পুলিশের ছবিতে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে না কেন? পুলিশ কি ক্রপ করা ছবি দেখিয়েছে? তারা কি তাহলে কাউকে আড়াল করতে চাইছে? পুলিশ ছবি দেখে কয়েকজনের যে পরিচয় দিয়েছিল তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল ছবিতে সেমিনার হলে ঠিক যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার একদম কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লাল জামা পরা এই ব্যক্তিকে। কলকাতা পুলিশের তরফে এই ব্যক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হলেও আইএম এর পাল্টা বক্তব্য, এই ব্যক্তি এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে। এরপর কলকাতা পুলিশ ফের দাবি করে অভিক দে বলে যাকে দাবি করা হচ্ছে তিনি আসলে আনিসুর রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু আইএমএ নিজেদের অবস্থানে অনড়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দাবি করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই ব্যক্তি অভিক দে। এই পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের ক্ষোভ আছড়ে পড়ল লালবাজারের ওপর। উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। উনি নাও আসেন বা আমাদের নাও যেতে দেন, উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। সব মিলিয়ে লাগাতার আন্দোলনে কার্যত বেসামাল প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এরপর আমি যাব সায়ন লাহিড়ীর কাছে। আপনারা জানেন এই স্টুডিও থেকে সায়ন লাহিড়ী অনুষ্ঠান করে বেরোচ্ছিল, সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে। একটার পর একটা মারাত্মক ধারা, 14 দিনের পুলিশি হেফাজত। আমি সায়নের কথা আসবো, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। আই রিপিট, সন্দীপ ঘোষ গ্রেফতার। সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। এর আগে বলেছিলাম রোজ সিজিও কমপ্লেক্সে যাওয়াটা প্রায় অভ্যেসে পরিণত করে নিয়েছেন। আজকে তাকে 15তম দিনে নিজাম প্যালেসে নিয়ে আসা হলো, দুজন সিবিআই অফিসার পাশে বসে। বিস্তারিত জেনে নেবো আমার সহকর্মী অতনু হালদারের কাছ থেকে। অতনু, সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, বিস্তারিত বলো। দেখো, একদমই সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, অফিসিয়ালি এখনো জানানো হয়নি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। দুর্নীতির মামলায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। তুমি জানো যে এই সন্দীপ ঘোষকে টানা সিবিআই নিজাম সিজিও কমপ্লেক্সে ডেকে ইন্টারোগেশন করছিল তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডার কেসে। এই নিয়ে আজকে 15তম দিন ছিল তাকে জিজ্ঞাসাবাদ করার। তারপর প্রত্যেক দিনই সন্দীপ ঘোষ আসতেন নিজে, আবার চলে যেতেন নিজে। কিন্তু আজকে হঠাৎই সন্ধ্যেবেলা সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। একজন এসপি র্যাঙ্কের অফিসারও ছিলেন, এবং সেই এসপি র্যাঙ্কের অফিসার এবং অন্যান্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা তারা সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে সোজা নিজাম প্যালেসে নিয়ে এসছেন, এবং নিজাম প্যালেসে নিয়ে এসে তাকে এই মুহূর্তে গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ চলছে। তোমাকেই বলছি যে এই 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 সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎকালীন ডেপুটি সুপার আরজিকর হাসপাতালের আক্তার আলী, তিনি তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলেন দুর্নীতির, এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি বরদ্দাজের এজলাসে তিনি মামলা করেছিলেন যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে যাতে এই মামলার তদন্তভার দেওয়া হয়, রাজ্যের তৈরি সিট যেন এই মামলার তদন্ত না করে। এবং সেই মতো বিচারপতি রাজর্ষি বরদ্দাজ সিবিআইকে এই মামলার তদন্তভার তুলে দেন। এবং তারপর তুমি জানো যে সিবিআই
একটা প্রায় 15 জায়গায় দুর্নীতির মামলা। একদম অতনু আমার সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে আসবো। তার আগে লালবাজার অভিযান এই মুহূর্তে উত্তাল, স্লোগান উঠছে, সেখানে পৌঁছে গেছে এই খবর যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। আমার আরেক সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী আছে। কৃষ্ণেন্দু, কি বলছেন জুনিয়র ডাক্তাররা যারা সিপির পদত্যাগের দাবিতে ওখানে ছিলেন? খবর পাচ্ছেন সন্দীপ ঘোষ বহুদিন ধরে যার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি স্পষ্ট অভিযোগ, কি বলছেন তারা? দেখো আজকে সুমন্দা, আজকে যে কিছুক্ষণ আগে পর্যন্ত দাবি গর্জে উঠছিল দাবি পূরণের জন্য পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, আজকে সন্দীপ ঘোষের অ্যারেস্টের খবর শুনে তাদের আজকে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে তাদের আজকে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। আমরা ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। সন্দীপ যেভাবে সন্দীপ ঘোষের অ্যারেস্টের খবর এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে 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 এটা অন্য উদযাপন। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, এটাই আমাদের মরাল ভিক্টরি, এটাই আমাদের নৈতিক জয়। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই লোকটার নেক্সাসকে উপরে ফেলতে হবে, এই লোকটার এর পিছনে রয়েছে, আর্থিক তছরুপির জন্য তাকে ধরা হয়েছে। আমরা সব থেকে বড় খারাপ লাগার জায়গা যে কথাটা আমরা বলছি যে স্বাস্থ্য ভবন থেকে অপসারিত করতে পারলো না, কিন্তু সিবিআই করে দেখালো। তাই সিবিআই আরো অনুরোধ যে অ্যাকচুয়াল যারা খুনি, যারা অ্যাকচুয়াল দোষী, তাদেরকেও ঠিক এইভাবেই ধরে আনা হোক, তাদেরকে ঠিক এইভাবেই রাস্তায় নামিয়ে আনা হোক, এবং সেখানেই হবে আমাদের এই আন্দোলনের মোরাল ভিক্টরি। উচ্ছ্বাস আমাদের একটাই উচ্ছ্বাস না, আমাদের বাকিগুলো দায় পূরণ করতে হবে। এইদিকে দেখতে হবে কি শুধু সন্দীপ ঘোষ স্যারকে ধরে নিলে হবে না, বাকিদেরকে ধরতে হবে, বাকিদেরও আমাদের শাস্তি চাই। আর এখনো একটাই, আর কবে স্বাস্থ্য ভবন ওনার পদত্যাগ করবেন, আর কবে স্বাস্থ্য ভবন ওনাকে সাসপেন্ড করবেন, এটা আমাদের দাবি। কবে দেবেন এটা আমি দেখতে চাই। এখন সাসপেন্ড করা হবে কবে সন্দীপ ঘোষকে, সেই দাবি আবার নতুন করে উঠছে। আজকে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা আজকে অবস্থানে বসেছিলেন, যারা একের পর এক অবস্থানে বসেছিলেন, আজকে তাদের দাবির একটা অন্য অংশ পূরণ হয়েছে এবং তাতেই একটা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুমনদা, যে দাবি তারা পুলিশ কমিশনারের যারা পদত্যাগের দাবি করছিলেন, তারাই আজকে সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমার আরেক সহকর্মী ঝিলাম করঞ্জাই প্রতিবাদী ডাক্তারবাবুদের সঙ্গেই আছে। দ্রুত একবার ঝিলাম, কি প্রতিক্রিয়া? সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই, কি প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারদের? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে, কি তারা দেখতে পাচ্ছ সুমনদা, তাদের উচ্ছ্বাস এবং তাদের বক্তব্য, তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন? সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, যেটা পুলিশ করতে পারে সেটা সিবিআই করতে পারে, আমরা খুশি তার জন্য। যেটা কলকাতা পুলিশ করতে পারেনি এবং যেটা কলকাতা পুলিশ করতে পারেনি সিবিআই করেছে, তার জন্য আমরা অনেক খুশি। দেখতে পাচ্ছ, তাদের সঙ্গে কথা বলবো। আপনার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো স্বাস্থ্য ভবন থেকে তাকে সাসপেন্ড করা হয়নি। দ্বিতীয়ত, সন্দীপ ঘোষকে যেটা অ্যারেস্ট করা হয়েছে সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অ্যারেস্ট করা হয়েছে, নট যে রেপের সঙ্গে রিলেটেড। এখনো আমরা জানি না রেপের সঙ্গে রিলেটেড তার কতটা পদক্ষেপ আছে, কি হচ্ছে, এবং তার জন্য সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। যতক্ষণ না দিদি যারা আসল দোষী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় থাকবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আন্দোলন চালিয়ে যাবেন। তবে তাদের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছ সামনে, তাদের প্রত্যেকের বক্তব্য, কি বলবেন? সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে কথা বলবো, তাদের যে আনন্দ উচ্ছ্বাস, আপনি কি বলবেন? এখনো প্রটেস্ট শেষ হয়নি, আমাদের বিচার এখনো পাইনি, এটা এখনো বাকি আছে, অনেকক্ষণ আলোচনা বাকি আছে। একদম দ্রুত। আমার আরেক প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমার সঙ্গে, জুনিয়র ডাক্তারবাবুরা তার সঙ্গেও আছে, কি বলছেন তারা? ডক্টর অনিকেত মাহাতো এর আগে যুক্তিতক্ক অনুষ্ঠানে যিনি ছিলেন, হ্যাঁ, কি বলছেন তারা? সন্দীপ। সুমনদা, এই মুহূর্তে এখানে উচ্ছ্বাস এবং সেলিব্রেশনের পরিস্থিতি, পরিবেশ এখানে একেবারে উচ্ছ্বাসে মাতোয়ারা প্রত্যেকে। তুমি দেখতে পাবে যে এখানে যারা রয়েছেন, যারা এখানে অবস্থান করছিলেন লালবাজারের সামনে, সেই অবস্থান মঞ্চের সামনে রীতিমতো উচ্ছ্বসিত, তারা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমার সঙ্গে রয়েছেন অনিকেত মাহাতো। অনিকেত, আজকের সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, আপনাদের প্রতিক্রিয়া? আমি যেটুকু খবর পেয়েছি এই সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে স্যারকে মানি লন্ডারিং থেকে শুরু করে হসপিটাল সংক্রান্ত যে জায়গাটা ছিল, সেই জায়গাটার যে কেস চলছিল সিবিআইয়ের আন্ডারে, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। সন্দীপ ঘোষ স্যারকে যে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের দাবি ছিল তার সাসপেনশন স্বাস্থ্য ভবনের কাছে। আমি মনে করি যে মেডিকেল এথিক্সের যে জায়গা,
সেই জায়গা থেকে স্বাস্থ্য ভবনের এরপর আর মনে হয় যে এরপর থেকে আমাকে বলে দিতে হবে না যে তাদের কি করা উচিত। তাহলে আমরা আন্দোলনকারীরা মনে করি যে মেডিকেল এথিক্সের যে লজ্জা ছিল সেই জায়গাটা থেকে যে অ্যারেস্ট হয়েছেন, এটা আমাদের কাছে একটা সদর্থক পদক্ষেপ বলে মনে হয়েছে। আন্দোলনের একটা জয় হিসাবেও আমরা এটাকে দেখছি, আংশিক জয় হিসাবেই দেখছি। এই জন্য আমাদের আরজি করে ছাত্রছাত্রী থেকে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র চিকিৎসক, সর্বোপরি সাধারণ মানুষ যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। কুর্নিশ জানিয়ে আমি এটা বলতে চাই, যে কেসে স্যার অ্যারেস্ট হয়েছেন, আমাদের আন্দোলন কিন্তু সে তার ধারাতেই এটা এসেছে। আজকে এর পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যে আজকে আপনারা আন্দোলনে নামলেন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে? একদম 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 এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম সন্দীপ দা, সেটা বলছি যে আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নেমেছি। তাহলে ন্যায় বিচার, যে আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার জায়গা থেকে আমরা নেমেছি। তাহলে সেই কর্মসূচিতে আজকে যেমন লালবাজার অভিযান, আমরা লালবাজার অভিযান করছি, ঠিক সেই রকমই স্বাস্থ্য ভবনের কাছে থাকবো, যে আজকে অ্যারেস্টের হওয়ার তাদের কাছ থেকে সাসপেনশনের আর কোনো জায়গা সদুত্তর, যে সদুত্তর নেওয়া দরকার মেডিকেল এথিক্সের কাছে, যেটা লজ্জা, তার সদুত্তর অধিকার সন্দীপ স্যারের এগেনস্টে তারা নিয়ে প্রথমত যেটা দাবি ছিল ন্যায় বিচারের দাবিতে, তার জন্য আমাদের যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, কালকে মানববন্ধন, 4 তারিখ বিচার পেতে আলোর পথে রাত্রি 9টা থেকে 10টা, এবং সর্বোপরি 5 তারিখ সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে। সেখান থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ যদি উঠে আসে, তাহলে আমরা মনে করব যে আমরা যে আন্দোলন করেছিলাম, সাধারণ মানুষ আমাদের যে আন্দোলনে আকণ্ঠ সমর্থন জানিয়েছিল, সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজের সমস্ত। সন্দীপ ঘোষ তো গ্রেফতার হলেন, আপনাদের আজকের এই অবস্থান আন্দোলন কি চলবে? আমাদের আন্দোলন লালবাজারের দাবিতে যেমন ছিল সেরকমই চলবে। মূল জায়গাটা বুঝে দেখতে হবে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন। কতক্ষণ চলবে আজকের এই অবস্থান? আমরা এডিশনাল সুপার এসেছিলেন, এডিশনাল সিপি এসেছিলেন, আমরা তার কাছে আমাদের অবস্থান জানিয়েছি, তাদেরকে আমাদের সলিউশন কি চাই, যে কেন এই হিউম্যান ব্যারিকেড। হ্যাঁ, এই ব্যারিকেড তো থাকার কোনো প্রশ্ন নেই। 9 ফুট, আমরা তো একটা শান্তিপূর্ণ মিছিল করতে এসেছি। আমরা নিজেরও দায়িত্ব নিচ্ছি তো, যে আমরা শান্তিপূর্ণ উপায়ে আপনি ব্যারিকেড তুলে দিন, যেটুকু যাওয়ার জায়গা সেটা আমরা যাব। তারপর থেকে 20 জনের যে সদস্য যাওয়ার কথা, আমরা যাব। কথা বলতে আমরা সব সময় রাজি। আলোচনার সমস্ত স্তরের জন্য জুনিয়র ডাক্তারদের দিক থেকে সদর্থক ভূমিকা সব সময় নেওয়া হবে। সন্দীপ ঘোষ তো গ্রেফতার হলেন, কর্মবিরতি উঠবে না এই মুহূর্তে নয়, ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন। 3, 4, 5 আমাদের কর্মসূচি আছে। 5 তারিখে সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। সুপ্রিম কোর্ট কি সদর্থক ভূমিকা দেয়, সিবিআই সেখানে তদন্তের গতি সম্পর্কে কি ইন্টেরিয়াম রিপোর্ট আনে, তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সন্দীপ। আমি কি অদ্ভুত ভাবছিলাম সন্দীপ যখন বলছিল, কি অদ্ভুত এই সমাপতন। দেখুন, যখন কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান, ঠিক তখন সন্দীপ ঘোষ গ্রেফতার হলো। কোন সন্দীপ ঘোষ? কোর্ট অবধি বিস্ময় প্রকাশ করেছেন যে সন্দীপ ঘোষকে একবার জেরা তো বাদ দিন, বয়ান রেকর্ড করার জন্য অবধি কলকাতা পুলিশ ডাকেনি। সেই কলকাতা পুলিশের সিপির পদত্যাগের দাবিতে যখন মহানগর উত্তাল, সেই দিনই সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে। আমি এরপর যার কাছে আসবো তার নাম ডক্টর তাপস প্রামাণিক। কেন তাপসবাবুর কাছে আসবো? দেখুন, পরিষ্কার অপরাধ হচ্ছে ধর্ষণ ও খুন, কিন্তু সেটা হচ্ছে হিমশৈলের চূড়া। কারণ আদি অনন্ত দুর্নীতি এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী দিনের পর দিন করেছে। পরের পর থ্রেট কালচার যেটা শুরু হয়েছে, হুমকি দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে, সেটা শুধু আরজি করে নয়, এই রাজ্যের বহু সরকারি হাসপাতালে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যে মানুষটা, তার নাম ডক্টর তাপস প্রামাণিক। আমি ডক্টর প্রামাণিকের কাছে আসবো। ডক্টর প্রামাণিক, আমি কাগজপত্র দেখছিলাম যে কি না আপনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন সরব হলেন, তখন একদিকে থ্রেট কল, অন্যদিকে আপনি আরজি করের সামনে হোটেল, সেখানে ফেস্টের টাকা 9-6 করার ইঙ্গিত আপনি দিয়েছেন। আমি দেখছিলাম যে মানে সন্দীপ ঘোষের তোলা বাহিনী ফেস্টের জন্য জুলুম অবধি চালিয়েছে আরজি করের সংলগ্ন হোটেলগুলোতে। আমি আপনার কাছে আসবো যে আজকে এই ঠিক যেভাবে সন্দীপ ঘোষ এবং তার বাহিনী আরজি কর চালাতো, সেই আরজি করের একজন আরেকটা আমি ওনার পরিচয় এখানে বলবো, সেটা হচ্ছে ওই যে কালরাত্রি যেখানে এই মেয়েটিকে আমরা হারালাম, অর্থাৎ 8ই আগস্ট রাতে আরজি করের জেনারেল এমার্জেন্সিতে অ্যাডিশনাল চার্জে ডক্টর প্রামাণিক ছিলেন। আমি প্রথমে জানতে চাইবো যে এই সন্দীপ ঘোষের মোডাস অপারেন্ডিটা। দেখুন, উনি যখন জয়েন করলেন সম্ভবত 2020-তে, তার আগে প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধোধন বটব্যাল স্যার। ওনার সময় আরজি কর বেসিক্যালি স্বর্গ ছিল। এবার আমি নিজেও ওখানে প্রাক্তনী, ওখান থেকেই পাস আউট। তারপর হেলথ সার্ভিসে আমার সুযোগ ছিল, বাড়ির পাশের হসপিটাল। আমি সেখানে ছেড়ে এই স্বর্গে থাকার জন্য আমি কিন্তু আরজি করে জয়েন করি।
কিন্তু 2020-তে যখন বটব্যাল স্যার রিজাইন করলেন আর এই প্রিন্সিপাল আসলেন, মানে এখন যিনি আজকে অ্যারেস্ট হলেন, তার যে পিরিয়ডটা তখন এই স্বর্গটা আস্তে আস্তে নরকে পরিবর্তন হলো। কীভাবে হলো? যে আরজি করের বিভিন্ন প্রফেসর, মানে আরজি করে একটা এক্স স্টুডেন্ট অ্যালামনি আছে, তারা কেউ দেখা যাচ্ছে মানে এখান থেকেই পাস করেছে, এখানেই প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টি হয়েছে এবং তাদের যথেষ্ট ভালো ইমেজ এবং তারা স্টুডেন্টদের ভালো কন্ট্রোল করতে পারে এবং তাদের কথা শোনে, যেমন ভালো ক্লিনিশিয়ান তেমনি ভালো পড়াতে পারেন, সব দিক থেকেই দক্ষ। এবং ইনি আসার পরে যে জিনিসটা করলেন, এই সমস্ত প্রফেসরদের রাতারাতি সরিয়ে দিলেন, মানে ট্রান্সফার নয়, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া যাকে বলে। এবং সেটা এরকম নয় যে ক্ষমতাশালী মানে কেমন কি, এনার আন্ডারে যে সমস্ত ইন্টার্ন ছিল কয়েকজন, আমার মানে নাম বলছি না তাদের, একজনকে সকালবেলা বললো ম্যাডাম আপনাকে আমি সন্ধ্যার ভেতরে ট্রান্সফার করে দেবো, এবং সন্ধ্যা লাগলো না, বিকালের ভিতরে তার ট্রান্সফার অর্ডার চলে আসলো। মানে এইরকম ক্ষমতা ছিল। আমি জানি না এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে আসতো না। এবং পরবর্তীকালে যে জিনিসটা দেখা গেছে, আস্তে আস্তে সবাইকে সরিয়ে দিল এবং কিছু প্রফেসর যারা তাদের জায়গায় আসলো, তাদের সত্যি কথা বলতে কোনো ব্যাকবোন ছিল বলে আমার আজও মনে হয় না। কারণ আমাদের কলেজে একটা রোগী কল্যাণ সমিতি আছে, এবার কী কল্যাণ করেছে আমার জানা নেই। তারপরে একটা কলেজ কাউন্সিল আছে, সেই কলেজ কাউন্সিলে তাদের এই সমস্ত কয়েকটা স্টুডেন্টকে ঢুকিয়ে নেওয়া হলো, কিছু ইন্টার্ন, কিছু হাউস স্টাফ, কিছু মেডিকেল স্টুডেন্ট। এরাই কি করতো, কলেজ কাউন্সিলিং মিটে এরাই গিয়ে দাদাগিরি করতো, প্রফেসরগুলো মাথা নিচু করে বসে থাকতো, এরাই হচ্ছে এই আরকে চেম্বারে মানে মিটিংয়ে বসে এরাই কথা বলবে, বাকিরা বসে থাকবে, এইরকমভাবে মোটা অপারেন্ডি এদের চলতো। আর তারপরে কি করতো, এদের একটা জিনিস ছিল, এরা এই থ্রেট কালচারটা কীভাবে তৈরি করলো, আমাদের হসপিটালে বেশ কিছু সিসিটিভি ছিল, মানে ধরুন আগের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি ধরুন 10টা বসিয়েছেন, তাহলে এনার আমলে আরও 5টা হওয়া উচিত। এবার আস্তে আস্তে দেখা গেলো না, সিসিটিভিগুলো ডিসফাংশন বেশি হলো আর নাহলে কমে গেল। তার কারণ হচ্ছে এই যে স্টুডেন্টগুলো এরা হচ্ছে দাদাগিরি করতে করতে মানে একদম দাপিয়ে বেড়াতো, যাকে তাকে যখন তখন ভয় দেখালো যে কোনো ঘরে। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, দুজন ছেলে, মানে একদিন আমি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ঘরে বসে আছি অফিসিয়াল কাজে, যেহেতু আমি ওখানকার মানে পার্মানেন্ট একজন ফ্যাকাল্টি হিসাবে, তো সেক্ষেত্রে হঠাৎ করে তাদের সাথে আমার কোনো তর্ক বিতর্কও নেই। শুধুমাত্র কি হয়েছিল, আগের যখন ইনি চেঞ্জ হয়ে মানস বন্দ্যোপাধ্যায় স্যারকে নিয়ে আসা হয়, তখন ওনার পাশে আমি বসেছিলাম, কারণ সেকেন্ড ইয়ারে উনি আমাদের মাইক্রোবায়োলজি প্রফেসর ছিলেন। তো স্বাভাবিকভাবে যখন উনি বারাসাত থেকে আরজি করে আসলেন, তো তখন বললো তাপস তুই পুরনো আছিস, তুই একটু এই কদিন যেহেতু ঝামেলা হচ্ছে বুঝতে। তো আমি ছিলাম ওখানে, কারোর সাথে আমার কোনো তর্ক বিতর্ক হয়নি, তো কোনো ছেলের সাথে আমার কোনো ঝামেলা নেই। হঠাৎ করে এএমএসের ঘরে বসে আমাকে হুমকি দেওয়া শুরু করলো, সেখানে এএমএস কিছু বলতে পারলো না। তার আগে দেখলাম স্বাস্থ্য ভবনের কয়েকজন পিডাব্লিউডি বা ওই টাইপের কোনো কাজে এসছে, তাদেরকে হুমকি দিচ্ছে। সেটা কি, কোনো একটা হস্টেল মনে হয় করা নিয়ে কিছু একটা ফান্ড স্যাংশন হয়েছে, সেটা ডিলে, সেটা নিয়ে স্টুডেন্টরা মানে 3-4 জন তাকে ধমকাচ্ছে। এবং সে এসে বলছে, এএমএসকে বলছে স্যার আমার পক্ষে এদেরকে সম্ভব না, এরা যেভাবে ব্যবহার করছে। এই করতে করতে ওরা হঠাৎ করে আমার পরে ঝুঁকে পড়লো, এই ছেলেটা কেন বসে আছে এখানে। তখন এএমএস চুপ, আমিও বুঝতে পারছি না। আমি বললাম ভাই তোমাদের কি প্রবলেম, আমার সাথে মানে অসুবিধা কি, এই ছেলেটার সাথে আপনি কথা বলবেন। এইবার আঙুল তুলে দিলাম, আমি বলছি প্রবলেম কি, তোমার সাথে তো আমি চিনিও না বা আমি মুখও দেখিনি, তো তোমরা এইভাবে ধমকাচ্ছ কেন। ধমকাতে বললো তোমার দেখে নেবো, এই করবো, তুমি প্রিন্সিপালের ঘরে চলো। আমি বললাম প্রিন্সিপালের ঘরে আমি কেন যাবো, আমি তো এমএসভিপির আন্ডারে অফিসার, আমার সাথে কোনো ঝামেলা নেই। তখন বলছে তুমি যাবে না, তোমার কলার ধরে নিয়ে যাবো। আমি কলার ধরে নিয়ে যাবো, তখন এএমএস দেখছি চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তখন আমি বাধ্যতামূলক দেখলাম একটা অকওয়ার্ড সিচুয়েশান ক্রিয়েট হবে, তখন আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসি ওদের সাথে, নাহলে কলার টলা ধরে বসবে, কি করবে তার কোনো ঠিক নেই। তখন আমি বাইরে এসে একজন বেরিয়ে গেল আর দুজন আমাকে ঘিরে থাকলো, তখন ইনক্লুডিং আমাকে মার্ডার থ্রেট পর্যন্ত দেওয়া হলো। তো যাই হোক, অর্থাৎ বুঝতে পারছেন ডক্টর প্রামাণিকের কথা থেকে যে কিভাবে একটা দুর্নীতি এবং দাদাগিরি এবং তোলাবাজির অভিযোগ যে চক্র চালাতেন এই সন্দীপ ঘোষ, যাকে এই মুহূর্তে সিবিআই গ্রেফতার করেছে। এই মুহূর্তে সরাসরি উইন্ডোতে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুলিশ কর্তা কথা বলছেন এই লালবাজার অভিযান যারা করেছেন সিপির পদত্যাগের দাবিতে তাদের সঙ্গে। আমি একটু অডিওটা শুনতে চাইবো। ব্যারিকেড শুধু আপনাদের জন্য করা হয় না, ব্যারিকেড সবাই জন্য করা হয়, প্লাস সব জায়গায় স্যার এই ঘটনা ঘটেনি স্যার, এই মিটিং এ সবার সাথে আমাদের মেলাবেন না স্যার, এদিক থেকে কোনো মিসক্রিয়েন্ট না ঢুকে যায়, ওর জন্য যত আমরা ওয়েট করছি তত এটা চান্স বাড়ছে, কোন লোকরা আসবে, কি কে আসবে তার দায়িত্ব আপনারা বলবেন ডাক্তারদের জন্য হলো, ওর জন্য আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা বলবেন আমরাও তো তাড়াতাড়ি ফিরে যেতে চাই স্যার। তখন আপনারা বলবেন ডাক্তারদের জন্য হলো। এই যে যেটা আপনি বললেন মিসক্রিয়েন্ট, যত আমরা এখানে ওয়েট করছি তত কোন লোক আসছে আমরাও জানি না, আপনারাও জানেন না। এর জন্য আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমরাও রিকোয়েস্ট করছি আপনাদের স্যার ব্যারিকেড তুলে নিন, আমরা হিউম্যান ব্যারিকেড দেবো।
আপনারা একটা ডেলিগেশন স্যার আমরা এখান থেকে যাব না স্যার, আমাদের ডেলিগেশন তো যাবে স্যার, ডেলিগেশন তো যাবে স্যার, কিন্তু সেটা বেন্টিং স্ট্রিট থেকে যেটা কথা হয়েছিল। কি অসুবিধা স্যার, যদি কলকাতা পুলিশ প্রথমবারের জন্য যদি ব্যারিকেড তুলে নেয় আর ডাক্তাররা যদি হিউম্যান ব্যারিকেড করে যায়, তাহলে তো একটা পুরো সমাজের কাছে একটা বার্তা যাবে, ডাক্তাররা আর পুলিশ একসাথে মিলে একটা জায়গা করার চেষ্টা করছে। আপনার তো এটা তো নেই লালবাজার থেকে 2 কিলোমিটার দূরে আটকানো হয়েছে, এখান থেকে মাত্র 150 মিটার লালবাজার আছে। লালবাজার কোনো বেশি দূর নয়। নিশ্চয়ই স্যার, যেটা কথা হয়েছিল কেন এটা করছেন? যেটা কথা হয়েছিল আমাদের, যেটা কথা হয়েছিল স্যার, এত দূরে কোথায়? আমাদের 150 মিটার আছে ভাই, 150 মিটার আছে। বলি স্যার 150 মিটার আগে পরেটা প্রশ্ন না, প্রশ্ন দুটো জিনিসের। একটা হচ্ছে আমাদের সাথে আপনার যা কথা হয়েছিল, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যারা এসছে লালবাজার বিল্ডিংটা তার কাছে একটা সিম্বল, মোরাল ভিক্টরি আপনাদের আছে, বারবার এর জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করতে আসছি। স্যার আমরাও রিকোয়েস্ট করছি, আমরাও রিকোয়েস্ট করছি, এটাই আপনাদের মোরাল ভিক্টরি আছে। আমরা থাকি না স্যার, আমাদের মোরাল ভিক্টরি নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা চাইছি আপনারা একটা এক্সাম্পল সেট করুন স্যার, আমরা চাইছি আপনারা এই যে 9 ফুট লোহার ব্যারিকেড করেছেন ওটা তুলে দিন স্যার, ওটা ডাক্তারদের দরকার জন্য নয়, ওটা ডাক্তারদের জন্য নয়। এখন আবার আমরা প্রস্তাব রাখছি, আপনারা ডেলিগেশন না স্যার এখান থেকে যাব না, এখান থেকে যাব না আমরা কথা বলে নিয়েছি স্যার, আমরা এখান থেকে যাব না স্যার, ব্যারিকেড তুলে দিন, আমরা মিছিলটা এগোবো, তারপরে বেন্টিং স্ট্রিটের ওখান থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ যাবে, আর না হলে সিপি স্যারকে বলুন এখানে আসতে। সেকেন্ড অপশনটা তাহলে করুন, আপনাদের যদি মনে হচ্ছে যে আমরা এগোলেই পুরো একদম মানে সিচুয়েশন হয়ে যাবে, তাহলে আপনাদের একদম কর্ডন অফ করে আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন, ব্যারিকেডের মধ্যে থেকে কথা বলবো। স্যার আমরা দেখুন ভেরি রেসপেক্টফুলি, I am saying very respectfully, we have managed so many rallies, we have never crossed our, আমরা যা বলেছি তার থেকে বিয়ন্ড কোনোদিন করিনি। বাকি স্যার আপনারাও বলবেন, তাহলে আজকে হঠাৎ করে আমরা কেন বলবো? বিকজ ইট ওয়াজ প্রমিসড টু আস, বিকজ ইট ওয়াজ টোল্ড টু আস। না স্যার ফ্যাসিলিটেট করছেন না, রাস্তা বন্ধ করে জায়গা। স্যার মিছিলের শুরুতে আমাদের সাথে কথা হয়েছে, বলেছে তোমরা যদি শান্তিপূর্ণ মিছিল করো আমরা ভেবে দেখছি, আমরা ভেবে দেখছি বেন্টিং দলে আমরা কি করেছি স্যার, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। সেদিনকে শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি, শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার যেদিন ছিল তখনও 144 ছিল, তখনও রুল একটা ছিল, আর আমরা সেটাকে নিজের দায়িত্বে আমরা ওখানে একটা হিউম্যান চেইন ফর্ম করেছিলাম, নিজের দায়িত্বে করেছিলাম, তাহলে আজকে কেন নয়? স্যার আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি স্যার, এবার আপনারা একটু দায়িত্ব পালন করুন। আমরা ওই রিকোয়েস্ট স্যার মানছি না, আমরাও আপনাদের রিকোয়েস্ট করছি। আগেও বলেছি আপনি যাওয়ার ছিল, আমরা তো ছেড়ে যাব। বাস বাস কিছুটা আমি জানি না, পুলিশ কর্তা বলছিলেন যে মরাল ভিক্টরি, দাবি তো ছিল সিপির পদত্যাগ, তাতে মরাল ভিক্টরি হয়ে গেছে বলে আমি বলছি এই পুলিশ কর্তা বলছেন। ওনার কি কমিশনার হওয়ার সম্ভাবনা আছে জানি না, জোকস অ্যাপার্ট। কিন্তু এইখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট আবার বলছি, এই মুহূর্তে আজকের সবথেকে বড় খবর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। খানিকক্ষণ আগে ডক্টর প্রামাণিক কিভাবে এই নেক্সাস চলছিল দেখাচ্ছিল। এইবার আপনাদের সামনে আমি রাখবো কয়েকটা অডিও, যে এই কেন বললাম, কেন ক্যান্সারের উদাহরণটা দিলাম, যে কোথায় এই দুর্নীতি, এই থ্রেট কালচার, এই হুমকি দেওয়ার সংস্কৃতি সরকারি হাসপাতালে ছড়িয়েছিল। একটার পর একটা অডিও ভাইরাল হচ্ছে, যে অডিওতে না হয়তো কারুর খুন বা ধর্ষণের কথা নেই, কিন্তু হোস্টেলের বা হাসপাতালগুলোতে কিভাবে হুমকির ওপর একটা দুষ্ট চক্র বছরের পর বছর কাজ করে চলেছে সেটা খুব স্পষ্ট হচ্ছে। দেখুন। রাতারাতি অভিযোগ বিনোদন বিশেষজ্ঞ হলো কি করে বিনীত গোয়েল জবাব দাও। আরজিকর কাণ্ড যেন ক্ষোভের আগ্নেয়গিরির জ্বালামুখটা খুলে দিয়েছে। এতদিন যারা মুখ বুজে সব সহ্য করছিলেন, মুখ খুলতে শুরু করেছেন তারা। এই ঘটনার পর বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সামনে এসেছে নির্দিষ্ট একটি লবির দাদাগিরির অভিযোগ। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে একাধিক ভাইরাল অডিও ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে ঠান্ডা গলায় রেজিস্ট্রেশন আটকে দেওয়া থেকে মারধরের শাসানি অবধি। মেইন বয়েজ হসপিটাল তুলে দেবো আমি,
500-600 ছেলেকে নিয়ে গিয়ে সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না, তেমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? সাধারণ মানুষের কাছে মেডিকেল কলেজ মানে মুখ কুচে পড়া, কিন্তু এই ভাইরাল অডিও ক্লিপ সত্যি হলে বোঝা যাবে ডাক্তারি পড়ানোর কলেজে একটা অংশ কি দাদাগিরি চালাচ্ছে। মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে, তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয় নামটা লিখে নে, ডক্টর আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? অনেকে বলছেন এই ভাইরাল অডিও সত্যি হলে বোঝা যাবে মেডিকেল কলেজে কার্যত সমান্তরাল প্রশাসন চালাতো এই অংশ। যদি তোর কোনো প্রবলেম হয়ে যায় তোর উপরে কিন্তু কেউ নেই। তো প্রথম থেকে একটা কথা বলেছিলাম যে লয়ালিটি ম্যাটারস ফর দ্য সাগর দত্ত অলওয়েজ। বর্ধমান মেডিকেল কলেজে এরকমই ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ উঠেছে এসএসকেএম সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিজ্ঞদের বিরুদ্ধে, যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। সোমবার জেনারেল বডির মিটিং এর পর জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা দাবি তোলেন অভিজ্ঞদের বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ অবৈধ ঘোষণা করতে হবে। অভিজ্ঞদের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে যে অপশাসন, দুঃশাসন এবং দুর্নীতির আতুর ঘরে এই বর্ধমান মেডিকেল কলেজ পরিণত হয়েছে। সমালোচনার মুখে অভিজ্ঞদেরকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আমরা কিছু দুর্নীতির অভিযোগ পেয়েছি, আমরা আমাদের অন্তর্তদন্ত চলছে, প্লাস সব রকম তদন্ত চলছে। আমাদের সর্বভারতীয় থেকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যতক্ষণ অব্দি না তদন্ত ভার শেষ হচ্ছে কেউ যেন দলীয় কোনো জায়গায় না থাকে। যদি অভিজ্ঞদের দলীয় কোনো পোর্টফোলিও হোল্ডার বর্তমানে ছিল না, কিন্তু তাকে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞদের বিরুদ্ধে স্লোগানও ওঠে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার এই পর্বে আমি রাহুলের কাছে যাব। রাহুল, সুখেন্দু শেখর রায় রাজ্যসভার এমপি, বর্ষিয়ান সাংসদ, তিনি লিখছেন যে মিডল স্ট্যাম্প আপরুটেড, হোয়াট নেক্সট? আমি বলছি যে প্রশ্ন তো একটাই থাকে যে মিডল স্ট্যাম্প নয় ছিটকে গেল, কিন্তু ব্যাটসম্যানটিকে রাহুলের কাছে উত্তর আছে কিনা দেখব। আর পাশাপাশি মনে করিয়ে দেব যে এই সন্দীপ ঘোষ আজকে সিবিআই যাকে গ্রেফতার করেছে, এত বড় ধর্ষণ এবং খুনের মর্মান্তিক ঘটনার পরও কলকাতা পুলিশ 4 দিনে তাকে জেরা দূরের কথা, তাকে বয়ান অবধি রেকর্ড করেনি। বারবার উচ্চতর ন্যায়ালয়ে বারবার মাননীয় বিচারপতিরা সেই প্রশ্ন উঠেছে, কিন্তু ব্যাটসম্যানকে রাহুল? দেখো, ডাক্তারদের যে আন্দোলন সেটা সম্পূর্ণ সমর্থন করে বলছি আমি। এই যে 4 দিন যে প্যারামিটার বেঁধে দেওয়া হয় না, 4 দিন বারবার সব জায়গায় শুনছি 4 দিন। দেখো, পুলিশের যদি কোথাও গাফিলতি থাকে, প্রশাসনের যদি গাফিলতি থাকে, সেটাও বিচার্য হওয়া উচিত 100বার তাই। কিন্তু তারপরে এই 4 দিনের পরে 7 দিন যে মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন, 7 দিনের পরে হয়তো এই প্রশ্ন উঠলে ভালো হতো যে মুখ্যমন্ত্রী সময় চাওয়ার পরেও সমস্ত সময়সীমা শেষ, তারপরেও কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। সাধারণভাবে তোমার চেয়ারে যিনি প্রায় বসতেন ডক্টর শান্তনু সেন, এই মুহূর্তে আমি তোমার কাছে এই প্রশ্নে আসছি, তিনি টুইট করেছেন ঈশ্বর বিচার করলেন, প্রমাণ হলো আমি ভুল বলিনি, সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম। এর মানে কি? থার্ড লাইনটাই তো মেন, সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম। 7 দিনের যে প্যারামিটার, এরপরে যদি সময়সীমা পার হতো মুখ্যমন্ত্রীর দেওয়া, তাহলে প্রশ্ন উঠতেই পারতো কলকাতা পুলিশ ফেল করেছে। আমি বলছি না, কিন্তু ডেপুটি সুপার জানিয়েছিলেন 2023 সালের জুলাই মাসে, এত বড় ফাইল। বেশ যে যাই বললাম, যদি কোথাও আখতার আলী একটা দুর্নীতি নিয়ে আলাদা আলাদা করে ডকুমেন্টস দিয়েছেন, বলেন মিডল স্ট্যাম্প পড়লো, মিডল স্ট্যাম্প উড়ে গেল, কিন্তু সেটা ব্যাটটা কে করছিলেন? কিন্তু দুর্নীতির জন্য, মানে ব্যাটটা কে করছিলেন? সেটা কিন্তু যে দাবি নিয়ে আজ উত্তাল সারা রাজ্য, সেই নির্যাতিতার জাস্টিসের জন্য নয়, মানে তার সঙ্গে ওরিয়েন্টেড নয় ব্যাপারটা, এটা সম্পূর্ণ হয়েছে দুর্নীতির জন্য, মানলাম। হ্যাঁ, সেটাই তো আরো বিপজ্জনক। তার কারণ সরকারি হাসপাতালে ডেপুটি সুপার, তিনি 1 বছর 5 মাস ধরে তথ্য প্রমাণ সহ মুখ্যমন্ত্রীর দফতরে অবধি কমপ্লেন করেছে। ভিজিলেন্স কমিশন আমি বাদ দিলাম, আমি বলছি কোনো বিচার পাননি, বরঞ্চ তাকে মুর্শিদাবাদে বদলি করে দেওয়া হয়েছে। সুমন, আমি তোমার কথা বলি, আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টে এখন শান্তনু সেনও বলছেন তিনিও করেছিলেন। তিনটেই দিক আছে সুমন, আমি বলি তোমাকে। প্রথম কথা হচ্ছে সিবিআই তদন্ত করছে। আমি যদি তৃণমূল কংগ্রেসের কথা বলবো, দলের কথা বলবো,
পরবর্তীকালে কোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে আছে ভোট। আমি বলছি এই তিনটে বিষয় আছে যেখানে দাঁড়িয়ে বিচার্য যেটা, যদি এখানে গাফিলতি থেকে থাকে, আমি কাউকে রাহুল একদম আই বেগ টু ডিফার যে ভোটে এই মেয়েটা বিচার পাবে না। ভোটে তৃণমূল 250টা আসন পেল, তাতে ওই পরিবারটার কোলে মেয়েটা ফেরত আসবে? কিসের ভোট? কিন্তু আমি একদম ঠিক, বাকি যে রাইট, তাহলে জীবনে হাতরাসের কথা বলো না, হাতরাসে বিপুল ভাবে বিজেপি জিতেছিল, না বলো না, বিপুল ভাবে বিজেপি জিতেছিল। আজকে দাঁড়িয়ে সুতরাং যদি কোথাও গাফিলতি থেকে থাকে, আমি আবার রিপিট করছি, বাকি যারা যেখানে দাঁড়িয়ে যারা আজকে বিভিন্ন রকম উক্তি করছেন, আমি কন্ডেম করছি, সেটা আমি নিন্দা করছি। কারণ আমরাও চাই, মুখ্যমন্ত্রী চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় যে এখানে দাঁড়িয়ে নির্যাতিতার যে দোষী তার শাস্তি হোক, এবং তার জন্য যাদের অ্যারেস্ট করা করুক, এবং যারা করলো না কলকাতা পুলিশ, সেটা 4 দিন। সুমন, আমি আবার বলছি তোমাকে, 4 দিনে সেই হেড অফ দ্য ইনস্টিটিউশনের বয়ান নেওয়া হবে না? এদের সম্পূর্ণ আন্দোলনকে ইন্টারোগেশন তো বাদই দাও। একটা কথা বলছি, এদের সম্পূর্ণ সম্মান দিয়ে, যে এই যে 4 দিনের যে প্যারামিটারটা, এটাই যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সিবিআই 19 দিনের প্রশ্ন তো উঠবে, 19 দিনের প্রশ্ন উঠবে, এবং আগামী 5 তারিখ সিবিআই কি উত্তর দেবে একদম সেটাও আমরা তাকিয়ে থাকবো। রাহুলের এই অংশে আমি 100% একমত যে সিবিআই কি করছে এবং কি না করছে তাতে কড়া নজর রাখতে হবে। তার কারণ সিবিআই এবং তৃণমূল বা বিজেপি অথবা তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিংয়ে এই অভিযোগ তো বারবার উঠেছে যে সারদার 10 বছরে গোল্লায় গেছে, নারদা 8 বছরে গোল্লায় গেছে, এমনকি বকটুই, তাতে সমস্ত মূল সাক্ষীরা উল্টো দিকে বয়ান দিয়েছে। আমি সজলের কাছে আসবো। সজল, শান্তনু সেন এতবার বলছি, তিনি বলছেন ঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম, এবং সুখেন্দু শেখরের টুইটটাকে যদি আরেক ধাপ এগিয়ে নিয়ে যাই, যে পরের উইকেটটা কার? দেখুন, পরের উইকেটটা কার আপনিও বুঝছেন, আমিও বুঝছি, কিন্তু এখনই আমরা না হয় নাই বললাম। ব্যাপারটা হচ্ছে, উনি বাস্তিল দুর্গের কথা বলেছিলেন গতকাল বোধহয়, তো বাস্তিলের দুর্গের আজকে যে প্রাচীর, সেটা আমরা দেখতে পেয়েছি। শান্তনুদা এতদিন বাদে সিবিআইকে ঈশ্বর মনে করেছেন, আর যদি সিবিআইকে ঈশ্বর মনে করেন, তাহলে শয়তান উনি কাকে মনে করছেন সেটাও একটু পরিষ্কার করে বলে দিলে হয়। দেখুন, অনেক কথা এসছে, অনেক কথা, যে আমরা প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম বলবো যে আমি রাহুলদার সাথেও একটা জায়গায় একমত, যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, যে অভিযোগটা 21 সালে উঠেছিল, 21 সালে ওঠা তথ্য প্রমাণ জমা পড়েছিল, তথ্য প্রমাণ সহ 2023-এর জুলাই মাসে। একদম 21 সালে যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের তদন্তের জন্য সিট গঠন হয়েছিল মার্ডারটা হওয়ার পরে। আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তাকে একজন লোক, তিনি রিজাইন করতে চাইলেন, তাকে আবার রিইনস্টেট করে দিলেন আরেকটা হসপিটালে, তারপরে আবার তাকে পুলিশ দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। এটা কিন্তু 24 সালে গিয়ে। এবার আমি আপনাকে বলছি যে ধরুন, আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমরা সবাই উল্লসিত হচ্ছি, উল্লসিত হওয়ার জায়গা নেই, কিন্তু তৃণমূল বারবার এই যে 4 দিন কেন রাহুলদা বলছে, তৃণমূলও ঠিক এরকম ভাবে ঘন্টার হিসেব দিয়ে বলছে এতদিন দেরি হলো কেন। এই ঘটনাটা এখনই যদি সিবিআই 10-12টা লোককে ধরে ঢুকিয়ে দেয় জেলখানায়, তাহলে কি হবে বলুন তো? এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাবে। সিবিআই এর সাকসেস, সিবিআই এর ফেলিওর, এটা নির্ভর করবে কিসের উপর? কতজনকে আপনি কনভিকশন দিতে পারলেন, কতজনকে কাস্টডিতে নিলেন, এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল কামদুনির আসামির মতো, এবং সিবিআই ট্র্যাক রেকর্ড কোনো আশা জায়গায় না, পরিষ্কার বলতে হবে। না, সেটা আপনি যাই বলুন, অতএব এখানে চাপ সৃষ্টি করা হচ্ছে যে ইমিডিয়েট ধরো, কেন এত দেরি হচ্ছে, কেউ বলছে যাচ্ছে আসছে, এই যে জায়গাটা। দেখুন, আপনারা যাই বলুন, সিবিআই কোন রক্ত মাংসের মানুষ, সিবিআই কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি। আমি আগের দিনও বলেছি, পিসি সরকার ম্যান্ড্রেক নয়। একটা সরকার দায়িত্ব নিয়ে যেখানে প্রমাণ লোপাট করেছে, কানুন সবুত মানতা হয়, কানুন অন্য কিছু চায় না। কিন্তু এখানে বলতে হবে যে 5 তারিখ সুপ্রিম কোর্টে পরের শুনানি, যে আগের শুনানিতে শুরুই হয়েছিল যে একেবারে ক্রাইম সিন ট্যাম্পার হয়েছে, ক্রাইম সিন অল্টার্ড হয়েছে, এই শব্দটা থেকে সেখানে বেশিরভাগ মানুষের মনে আতঙ্ক জেগেছিল। এইটা দিয়ে আইনজীবী শুরু করলেন কেন? তাহলে কি সিবিআই কিচ্ছু এখনো পাচ্ছে না? এই সংশয় আছে। 5 তারিখ নজর থাকবে। দিনের সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। কুণাল ঘোষ এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখাবো। তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে ছিল, আর এটা দুর্নীতির মামলা, যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত তাই খবর আসছে। কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ যদি তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হন,
যদি অভিযোগগুলোর সারবত্তা থাকে, তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন। ফলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ, এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল, যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন দেখাবো। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানামামা ভালো, গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তার। একবার আমার সহকর্মী অতনু হালদারের কাছে যাব। অতনু, আক্তার আলী বারবার বলছিলেন যে ওপেন অ্যান্ড শাট কেস, যে তথ্য প্রমাণ তিনি একেবারে দুর্নীতির অধ্যায় ভাগ করে করে দিয়েছিলেন, তাতে সন্দীপ ঘোষ যে ইনভলভড, এটা নাকি ওপেন অ্যান্ড শাট কেস। এতটাই তথ্য প্রমাণ নির্ভর। হোয়াইট কলার ক্রাইমে সাধারণভাবে প্রমাণ করা খুব মুশকিল হয়, কিন্তু যেভাবে আক্তার আলী প্রায় সাজিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেন এবং রাজ্য সরকারের কাছে 1 বছর 5 মাস আগে যে কমপ্লেনগুলো করেছিলেন, সেটায় নাকি দুর্নীতির যোগাযোগ একেবারে স্পষ্ট ছিল। সিবিআই তাহলে সেই যোগাযোগে, সেই কেসগুলোতে, অর্থাৎ দুর্নীতি অংশে গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে। অতনু, দেখো সুমনদা, একবারই তাই। আমি পরপর 3টে পয়েন্ট বলবো যে কিভাবে ঘটনাক্রমটা এগিয়েছে এবং সন্দীপ ঘোষকে অবশেষে আজকে দুর্নীতি দমন শাখা সিবিআইয়ের অফিসাররা কিভাবে গ্রেপ্তার করলেন। এটা হচ্ছে যে তোমার নিশ্চয়ই মনে আছে যে গত রবিবার এই মামলার তদন্তভার তার আগেই নেয় সিবিআই, এবং তারপর গত রবিবার সিবিআই দুর্নীতি দমন শাখার অফিসাররা এখানে 15টা জায়গায় মোট রেড করে, এবং তার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িও ছিল, এবং 15টা জায়গায় রেড করে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সংগ্রহ করে। এই তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই গত মঙ্গলবার তারা আলিপুর কোর্টে যায়। আলিপুর কোর্টে গিয়ে সেখানে যে সমস্ত ধারায় মামলা শুরু করেছিল, সেই সমস্ত ধারার সঙ্গে নথি জালিয়াতির একটা ধারা, সেই মামলার সেখানে সেকশন অ্যাড করে। ওই মামলায় আরও একটা কড়া সেকশন অ্যাড করা হয়। এই রেড করে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছিল, তার ওপর ভিত্তি করে গত মঙ্গলবার আলিপুর কোর্টে এটা হয়। তখনই বোঝা গিয়েছিল যে সিবিআই এমন কিছু তথ্য প্রমাণ ওই তল্লাশি অভিযানে পেয়েছে, যার থেকে বোঝা যাচ্ছে যে এই দুর্নীতি দমন শাখার অফিসাররা এই দুর্নীতির মামলায় তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু একটা প্রমাণ করতে চলেছেন। এরপর যেটা হয় তুমি জানো যে প্রত্যেক দিন সন্দীপ ঘোষ যেরকম সিজিও কমপ্লেক্সে যান, যেখানে সিবিআই অফিসাররা এই তরুণী চিকিৎসক খুনের মামলা তদন্ত করছেন, এবং প্রত্যেক দিন সকালে তিনি যেতেন এবং চলে আসতেন। আজকে 15তম দিন ছিল তার সেই জিজ্ঞাসাবাদের। হঠাৎ করেই নিজাম প্যালেস থেকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। একজন এসপি র্যাঙ্কের অফিসার তিনিও পৌঁছে যান, এবং তারপর সেখানে যেই তার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়, সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে নিয়ে এসে নিজাম প্যালেসে এসে তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তারির কাগজপত্র এখন তৈরির কাজ চলছে। এরপর তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, মূলত তল্লাশি অভিযানে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে এবং তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে, এবং তোমাকে আমি এটাও বলে রাখি, গত 2 দিন ধরে আক্তার আলীকে নিজাম প্যালেসে তিনি প্রায় সকাল থেকে রাত অবধি তিনি সিবিআই অফিসারদের সঙ্গে কাটিয়েছেন, এবং কি তথ্য প্রমাণ তার কাছে আছে, কি কি নথি জালিয়াতি হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত তিনি সিবিআই অফিসারদের বুঝিয়ে বলেছেন। এবং সিবিআই অফিসাররা তল্লাশি অভিযানের পর আরজিকর হাসপাতাল থেকে, সন্দীপ ঘোষের বাড়ি থেকে এবং অন্যান্য জায়গা থেকে, এবং সন্দীপ ঘোষের অ্যাসোসিয়েটদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার করেছে, সেগুলো মিলিয়ে দেখে এইটুকু সিবিআইয়ের কাছে পরিষ্কার হয়ে যায় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির যে অভিযোগ আসছে, আরজিকর হাসপাতালে তিনি থাকাকালীন বিভিন্ন দুর্নীতির যে অভিযোগ আসছে, তার প্রাইমা ফেসাই রয়েছে, অর্থাৎ তার প্রাথমিক সত্যতা রয়েছে, এবং তার উপর ভিত্তি করেই সন্দীপ ঘোষকে আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা গ্রেফতার করেছে। ধন্যবাদ অতনু। আমি বলছি সৃজিত মুখার্জি শুধু একটা শব্দ পোস্ট করেছেন, ফাইনালি। আমি এই গ্রেফতারের কথায় আসবো, কিন্তু তার আগে খানিকক্ষণ আগে যেটা বলছিলাম যে এই স্টুডিও থেকে এই ঘণ্টাখানেকের অনুষ্ঠান করে সায়ন লাহিড়ী বাড়ি ফিরছিল। সেই বাড়ি ফেরার রাস্তায় পুলিশ তাকে গ্রেফতার করে। একের পর এক মারাত্মক ধারায় মামলা, 14 দিনের পুলিশি হেফাজত পেয়ে গেল। সায়নের অসহায় মা
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। কলকাতা হাইকোর্ট শুধু জামিন দিল সায়নকে তা নয়, একেবারে টাইম বাউন্ড করে দিল। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বললেন যে শুক্রবার বললেন শনিবার দুপুর 2টোর মধ্যে সায়নকে ছেড়ে দিতে হবে। আমি বলছি রাজ্য ভাবুন তড়িঘড়ি চলে গেল সুপ্রিম কোর্টে। আমার আপনার করের টাকা মানে ট্যাক্স পেয়ারের টাকা, এই রাজ্যে নাকি অর্থ সংকট। বিখ্যাত সেরা সব আইনজীবী দাঁড়ালেন, তারা দাঁড়িয়ে কি বললেন যে ছেলেটাকে আবার জেলে পুরতে হবে, আবার তার জামিন খারিজের মামলা। মাননীয় বিচারপতি কি বলেছেন আপনাদের দেখাবো, তবে শেষ রক্ষা হয়নি। আজকে সুপ্রিম কোর্টে মুখ পুরল রাজ্য সরকারের। কেন এত বড় কথাটা বললাম দেখাবো। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান ঘিরে রাজপথ যখন সরগরম, তার মধ্যেই সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর সন্ধে বিতর্ক সভায় অংশ নিতে এবিপি আনন্দ স্টুডিওয়ে আসেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। স্টুডিও থেকে বেরোনোর পর রাস্তা থেকেই তাকে গ্রেফতার করা হয়। এরপর এই মামলায় সায়নকে মুক্ত করে কলকাতা হাইকোর্ট। ওই দিনই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা ক্যাফিয়েট দাখিল করে সায়ন লাহিড়ীর পরিবারও। রাজ্য সরকারের তরফে সোমবার শুনানিতে বলা হয় যে 3 জন এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তাদের একজন সায়ন। নবান্ন অভিযানে যে হিংসা হয়েছে তাতে 41 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। সায়নের ডাকে একটা বড় জমায়েত হয়েছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছিল। পাল্টা সুপ্রিম কোর্টের তরফে কার্যত বিস্ময়ের সুরে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় এই একজন ব্যক্তি 41 জন পুলিশ কর্মীকে জখম করেছেন। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন এখনো পর্যন্ত 142 জনকে গ্রেফতার করা হয়েছে। সায়ন লাহিড়ীকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু এই মামলাতেই নয়, অন্য মামলাতেও এই রক্ষা কবচ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তখন বলে এখনো কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলছে। হাইকোর্ট বলেছে যে অন্য কোনো মামলায় সায়ন লাহিড়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আপনারা তো বাকি এফআইআরগুলি নিয়ে হাইকোর্টে বক্তব্য রাখতে পারেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন সায়ন লাহিড়ীর মাও বলছেন তিনি এই নবান্ন অভিযানের উদ্যোক্তা বা নেতা নন। আমরা মনে করছি এর পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে। আমাদের দেখতে হবে পরিকল্পনা মাফিক হিংসা ছড়ানোর জন্যই এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিনা। তখন বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন কলকাতা হাইকোর্ট বিষয়টি দেখছে। সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ করা হলো। আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে। 1 লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? লোক খেপানোর রাজনীতি করে কিছু লোককে নবান্ন চলো বলে ঠেলে দেওয়া হয়েছিল, তার দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে। তো যারা এই ডাক দিয়েছিলেন, তো তারা যদি এখন দায় নিতে অস্বীকার করেন এবং আদালতও যদি সেখানে তাদের মতো অবস্থান নেন, তো এইগুলো মানুষ দেখছেন। এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। বিচারপতি সিনহা প্রশ্ন করেছিলেন সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আর্জিকরের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? এরপরই সায়ন লাহিড়ীকে ছাড়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুরল রাজ্য সরকারের। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো সরকার যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের মানে জেদের উপর মামলা করা। যেহেতু সায়ন লাহিড়ী বর্তমান সরকারের কিছু কার্যকলাপের বিরোধিতা করেছে, সরকারের বিরোধিতা করলেই তাকে জেলে ভরতে হবে, এটা তো দেশের আইন নয়। সব মিলিয়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়ল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
পাশাপাশি রাখুন, কলকাতা হাইকোর্ট বলেছিল যে রাজ্য এই ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করছে যাতে এরা আন্দোলনের পথ থেকে সরে আসে। এই প্রশ্ন কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তুলেছিলেন। যারা প্রতিবাদ করবে তাদের কি ধরপাকড় করার চেষ্টা হচ্ছে, এই প্রশ্ন তুলেছিলেন মাননীয় বিচারপতি। আজকে সুপ্রিম কোর্ট তো বিস্মিত। মাননীয় বিচারপতি বিস্ময় প্রকাশ করে বললেন যে ছেলেটা 41 জন পুলিশকে আহত করেছে। আমি সায়নের কাছেই সরাসরি চলে যাব। আমি বলছি, আমি ছোটোবেলায় খুব অরণ্যদেব পড়তাম, অরণ্যদেবেও লিফক এই স্পর্ধা দেখাননি যে অরণ্যদেব একসঙ্গে 41 জনকে মেরেছেন। তোমার ক্ষেত্রে তুমি তো অরণ্যদেবের থেকে উপরে চলে গেছো। প্রথমেই আমি মহামান্য বিচারালয়কে আমার করজোড়ে নতমস্তক প্রণাম জানাচ্ছি যে তারা আমাকে বিচার দিতে পেরেছে, এবং তার সাথে রবীন্দ্রনাথের এই উক্তি টানছি, চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত সেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতল দিবস রজনী, বসুধারী রাখি নয় খণ্ড ক্ষুদ্র করি। দেখুন, আমরা এই যে আন্দোলন, গণ আন্দোলনের ডাক দিয়েছিলাম, এই গণ আন্দোলনে সায়ন লাহিড়ী, প্রবীর দাস কিংবা শুভঙ্কর মণ্ডল কোনো এখানটায় গুরুত্বপূর্ণ নয়। আমরা যে একদম পাড়ার ছেলে, আমরা খেলাধুলা করি, আমরা কলেজে পড়াশোনা করি, গান বাজনা করি। আমার নিজের দিদি ভাইয়ের সাথে আমি তার সাথে সম্পর্কিত। আমার মনে হচ্ছে যে আমার নিজের দিদির মতো একজন পরিবারের কারোর সাথে এরকম হয়ে গেছে। আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যতদিন না এই খুনের কিনারা হচ্ছে, যারা সঠিক দোষী আছে তাদের বিচার আমরা নিয়ে আসতে পারছি, ততদিন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। পুলিশ প্রশাসন, তুমি যতদিন পুলিশ হেফাজতে ছিলে, জেরা ইত্যাদি হয়েছে, যেটা একদম হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে ঘটনা, আমি তাদের যত উপযুক্ত যা যা হয়েছে আমি তা সব বলেছি। পুলিশের তো কিছু করার নেই, একজনের ইগোকে স্যাটিসফাই করার জন্য মানুষের করের টাকা নিয়ে এরা প্রতিটা জিনিসে এখানটায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে, কখনো হাইকোর্টে। এক্স্যাক্টলি, আমি তাই বলতে চাই, তুমি ভাবতে পারছো যে তোমার জামিন খারিজের জন্য সুপ্রিম কোর্টের বাঘা বাঘা লয়াররা দাঁড়াচ্ছেন? হ্যাঁ, এই ইন্ডিভিজুয়ালের জামিন খারিজ করতে হবে। হাইকোর্ট দিয়েছে, মাননীয় ধর্মাবতার ভুল করেছে, আপনি ইমিডিয়েটলি জামিন খারিজ করে দিন, আবার আমরা একে গ্রেফতার করতে চাই। আমরা একটা স্পর্ধা দেখিতে পেরেছি যে রাস্তায় নেবে আমরা বলেছি রাজা তোর কাপড় কোথায়। এই যে স্পর্ধাটা দেখানো, এর জন্য দমনপীড়ন যে আমাদের ওপর আসবে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আবারও এই কথা আমি বলতে চাই, পুলিশ যত আমাদের মারবে, যত আটকাবে, তত আমাদের এই গণ আন্দোলন বাড়বে, তত এই মিছিল বাড়বে। পুনরায় আবার মনে করিয়ে দিতে চাই, এখনো 142 জন আমাদের সেন্ট্রাল লকআপে আটকে আছে, এবং বিভিন্নভাবে যারা প্রতিবাদ করছে এই সরকারের এই অন্যায় অবিচারের ওপর, তাদেরকে যে দমনপীড়ন করে আওয়াজ আটকানোর চেষ্টা করছে, এই আওয়াজ কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। বেশ, আমি দ্রুত আজকের আবার দিনের সব থেকে বড় খবরটা আছি সন্দীপ ঘোষ। কেন প্রভাবশালী যে সন্দীপ ঘোষ, ডক্টর প্রামাণিক খানিকক্ষণ আগে বলছিলেন, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। তার কারণ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনিই বলেছিলেন কতটা প্রভাবশালী। শুধু তাই নয়, এই স্বাস্থ্য দফতরে কীরকম এই সন্দীপ ঘোষ বাহিনীর প্রভাব, যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে জিজ্ঞেস করে যে আপনারা ছুটিতে পাঠাবেন নাকি 3টের সময় আমরা নতুন অর্ডার দেব। তারপর ছুটিতে যায় সন্দীপ ঘোষ। আজকে তাকে সিবিআই গ্রেফতার করেছে। এখনও অবধি স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি, ভাবতে পারেন? এখনও অবধি, এমনকি দলের ভেতর থেকে বেশ কিছু নেতা সাসপেনশনের দাবি তোলার সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্য সরকার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি। তিনি যে প্রভাবশালী সে কি বলে দিতে হয়? দেখুন, আর্থিক দুর্নীতি মামলায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। জিজ্ঞাসাবাদের 15 দিনের মাথায় তাকে ধরল কেন্দ্রীয় এজেন্সি। সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এই সন্দীপ ঘোষকে প্রভাবশালী বলে মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। গত 16 আগস্ট নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। প্রধান বিচারপতির এজলাসে তার আইনজীবী বলেন, সিবিআই তার মক্কেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তিনি যাবেন, তাকে নিরাপত্তা দেওয়া হোক। সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে তখন কার্যত কটাক্ষের সুরে প্রধান বিচারপতি বলেন, আপনি প্রভাবশালী ব্যক্তি, পুলিশ আপনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। রাজ্য আপনার সঙ্গে আছে, আপনার বাড়িতে 500 পুলিশ মোতায়েন করে দেব। রাজ্য নিরাপত্তা না দিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেব। সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্য নিরাপত্তা দেবে। আপনি যদি তারপরেও নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে সিবিআইকে আপনার বাড়িতে ডাকুন, তারাও এসে আপনার বাড়ি দেখে যাক।
9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার 3 দিন পর গত 12 আগস্ট প্রবল বিতর্কের মুখে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পাঠায় স্বাস্থ্য দপ্তর। তার পরের দিনই অর্থাৎ 13 আগস্ট প্রধান বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলেন, আপনারা তাকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। এরপর আরজিকর মেডিকেল কলেজের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। শেষ অবধি ছুটিতে যেতে হয় তাকে। এই প্রেক্ষাপটে সন্দীপ ঘোষকে গত 15 আগস্ট সিবিআই তলব করে, কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারছিলেন না। এরপরই 16 আগস্ট সিবিআই এর তরফে তাকে বলা হয় সল্টলেকের কাছাকাছি কোথাও আসতে, সেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। সেই মতো 16 আগস্ট ইএম বাইপাসের ধারে কোনো এক জায়গায় এসেছিলেন সন্দীপ ঘোষ। সিবিআই অফিসাররা তাকে গাড়িতে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান। এরপর প্রতিদিন জিজ্ঞাসাবাদ শুরু হয় সন্দীপ ঘোষকে। প্রতিদিন সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছতেন তিনি। তারপর চলত ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 8, 10, 15 ঘন্টা করে রোজ। এরই মধ্যে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। এবার এই মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই। এবিপি আনন্দ। যে মেয়েটিকে আমরা হারিয়েছি, যে বোনটিকে হারিয়েছি, তার বাবা এই সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। কি বলেছেন তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শোনাবো। সন্দীপ ঘোষের ফাঁসি হোক, আরো যে অনেকে জড়িত আছে আরো আসুক সামনে। ব্যাপারটা কি, আমার মেয়ে তো দুর্নীতিরই বলি হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে, ব্যাস। এখনো খুশি হওয়ার মতো সেরকম কিছু হয়নি। যা হয়েছে ভালো হয়েছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো যে একেবারে এই মুহূর্তে লালবাজারে যে অভিযানটা চলছে, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে একেবারে পরিষ্কার সেই আন্দোলনের পাশে, সেই দাবির পাশে দাঁড়িয়েছেন এই নির্যাতিতার বাবা এবং মা। তারা বলছেন যে লোহার গেট দিয়ে এইভাবে ডাক্তারবাবুদের আটকানো হচ্ছে, এটা দেখে আমরা কষ্ট পাচ্ছি। ওনারা তো গোলাপ হাতে শান্তিপূর্ণভাবে কথা বলতে চাইছেন। চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবাদে নামবো। আই রিপিট, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে যারা এত লড়াই করছেন, আমাদের যদি পাশে না পান তাহলে ওরা মানসিকভাবে ভেঙে পড়বে। 5 তারিখের অপেক্ষায় আছি। আমাদের সবার মতো এই মা বাবা যাদের ক্ষতিটা অপূরণীয় এবং সব থেকে বেশি, যাদের বলার অধিকার সব থেকে বেশি, তারাও 5 তারিখের দিকে তাকিয়ে আছেন। কি বলেছেন মা এবং বাবা, দেখাবো। এই যে অবস্থান করছেন, যে এই যে বড় লৌহ প্রাচীর দিয়ে এভাবে তাদেরকে আটকানো হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো আমরা খুবই মনে কষ্ট পাচ্ছি। সত্যি কথা বলতে কি, খুবই গভীরভাবে কষ্ট পাচ্ছি। কারণ তারা আজকে নিরস্ত্র হয়ে গোলাপ ফুল নিয়ে তাদের একটা দাবি তো প্রথম থেকেই দাবিটা জানানোর জন্য গেছে। দাবিটা তিনি শুনুন এবং উপযুক্ত মনে করলে উনি যা ব্যবস্থা নেবেন। উনি তো দেখছি ছাত্রদের আটকানোর জন্য, ছাত্রদের ডাক্তারদের সময় অনেক মূল্যবান, এই মূল্যবান সময় না নষ্ট করে তাদের সঙ্গে কথা বলা উচিত ওনার। কত নিকৃষ্ট মানসিকতা, মানে তাদের তারা তো শান্তিপূর্ণভাবেই এতক্ষণ ধরে ছিল এবং এক জায়গায় বসে তারা তাদের যা প্রয়োজন সেটা বলছে, কিন্তু সেটা শুনতে চাইছেন না। তার মানে উনি অমানবিক কাজ করছেন। সর্বস্তরে আন্দোলন আটকানোর একটা প্রক্রিয়া চলছে, এটা কি কিভাবে দেখছেন? সেটা তো প্রশাসন করবেই। মানে মানুষ যদি মানুষের একত্রিত হয়ে কোনো প্রতিবাদ কোনো সরকার কোনো দিন সহ্য করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নেই যে সরকার চুপ করে মুখ বন্ধ করে সহ্য করেছে, সেটা তো করবেই সরকার। গতকাল রাতভর অবস্থান বিক্ষোভ চলেছে ধর্মতলায়, দেখেছেন? এটি বিষয় সেটা তো আমরা বারবারই বলছি, তাদের মানে কৃতজ্ঞতা জানানোরও ভাষা নেই। তারা যা করছেন এভাবে যেন আমাদের পাশে থাকেন এবং যতক্ষণ আমরা বিচার নয় তাদের আমরা নিজেদের পরিবারের সদস্য হিসাবে মনে করছি। আপনারা কি 5 তারিখের অপেক্ষায় আছে? অবশ্যই। 5 তারিখ কেন, আমরা বহুদিনে যতদিন সিবিআই বিষয়টাকে সামনে নিয়ে আসে ততক্ষণই অপেক্ষা করছি। আমাদের মেয়েটা চলে গেছে, এখন আমাদের যতদিন লাইভটা থাকবে ততদিনই এই অপেক্ষাতেই থাকবো। এর উপর আস্থা নেই বলে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় শাসক দল যে প্রচার, সেটা ওদের ব্যাপার না, সেই ব্যাপারে আমরা মন্তব্য করছি। এটা যার যার ব্যক্তিগত, যে দল তার ব্যক্তিগত মতামত, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা আস্থা রাখছি, বললাম তো, আমরা চেষ্টা করছি এবং যা সহযোগিতা চাইছে আমরাও সহযোগিতা করছি। পরিবারের একজন সদস্যরা আপনারা গতকাল মিছিলে হেঁটেছে, আপনারা কবে আন্দোলনে? চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ছাত্রদের পাশে থাকতে চাইছি, কারণ ওরা এত ইয়ে করছে, আমাদের যদি পাশে না পায় ওরা মানসিকতা হয়তো ভেঙে পড়বে ধীরে ধীরে। সেটা যাতে না হয় সেটা আমরা অবশ্যই দেখি। সব জায়গায় একটা আন্দোলন আরো জোরদার হচ্ছে, আপনারা কি মনে করেন আগামী দিনে আরো বাড়বে? হ্যাঁ, এটা তো আমরা যতদিন বিচার না হবে আন্দোলন আরো বাড়বে। আপনারাও কি চান পুলিশ কমিশনার অফিস? না, সেটা আমরা সরাসরি বলতে পারি না, কারণ উনি আমাদের প্রশাসক,
আমি আমরা সেটা বলতে পারি না, সেই ক্ষমতা। তবে আমরা চাই যে পুলিশ প্রশাসন যেন যাতে স্বচ্ছ বিপদে বলে প্রথম পুলিশের কাছেই যাবে, সুতরাং পুলিশ স্বচ্ছভাবে সব কাজ করুক, আমরা এটা তো আমাদের একটা দাবি থাকতেই পারে। সরাসরি সমালোচনার সুর কুণাল ঘোষের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া পোস্টে। কুণাল ঘোষ লিখছেন, সন্দীপ ঘোষ গ্রেফতার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন তাদের বলছি, তদন্ত সিবিআই করছে, সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে। এ বিষয়টা সন্দীপ বা তার আইনজীবীরা বলতে পারবেন, দলের কোনো বক্তব্য নেই। এর পরের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু অভিযোগ আগেই শোনা গেছিল, তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন। আই রিপিট, কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল, তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন। আত্মসমালোচনা। আমি দেখব একবার ডক্টর শান্তনু সেন, প্রাক্তন রাজ্যসভা এমপি তৃণমূলের, কি বলছেন তিনি। প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায়, এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। পরিষ্কার দুটো সুর কোথাও মিলে যাচ্ছে। দ্রুত একবার বিরোধীদের কথাও শুনতে হবে। সুজন চক্রবর্তী কি বলছেন? শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজিকর বিচার চাই, ছেড়ে দেয় যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। দেখুন কি বিস্ময়কর, টাইম লাইনটাও মিলে যাচ্ছে। 2023-এর 27 জুন, ঠিক যে সময় আক্তার আলী একেবারে তথ্য প্রমাণ সহ স্বাস্থ্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর অফিসে অবধি দুর্নীতি স্পষ্ট অভিযোগ করেছিলেন একাধিক বিষয়, শান্তনু সেনের দেওয়া টাইম লাইনও 27 জুন 2023, যখন শান্তনু সেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সজল, আমি প্রথমেই আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেমন আক্তার আলী সাহেবের কথা বলছেন, ডেপুটি সুপার, তিনিও বলেছিলেন কোথাও যে এত হাইকোর্টে খরচ যেটা উনি চালাতে পারছিলেন না বলে তরুণ জ্যোতি তেওয়ারি, আমরা গর্বিত যে সে আজকে আমাদের সহকর্মী রাজনৈতিকভাবে, তিনি কিন্তু বিনামূল্যে এই মামলাটা লড়েছিলেন। আক্তার আলী মামলা, হ্যাঁ, আক্তার আলী মামলাটা, যার রেজাল্ট স্বরূপ আজকে এই যে উল্লাস, এই আনন্দ, যাই বলুন আপনি, বা এই বিচার চাওয়া। এবার আমি শান্তনুদার কথায় আসছি। হ্যাঁ, বলছে মানুষ যখন বিচার দেয় না, আচ্ছা ওনাকে কে বিচার দেয়নি নামটা বলতে হবে তো, তখন ঈশ্বর বিচার দেয়, তাহলে কে ঈশ্বর সেটাও বলতে হবে। আমি বলছেন লড়াইটা আমি লড়েছিলাম, কার সাথে লড়েছিলেন সেটা বলতে হবে। এবার বলছি যে যার সাথে লড়েছিলেন তিনি আপনাকে আজকে ষড়যন্ত্রকারীও বলেছেন কোথাও। তারপরেও যদি, আজকের ঘটনার পরেও যদি, এত কথা বলার পরেও যদি বলেন মাননীয়া মাননীয়া মাননীয়া, তাহলে আপনি আপনার বাড়িতেও অ্যাজ এ ফাদার, বাবা হিসেবে আপনি ক্রেডেনশিয়াল লস করবেন। আমি বলবো আপনার এই লড়াইটা সর্বান্তকরণে লড়তে হবে। শুধু তৃণমূলে থাকবো, মাননীয়া মাননীয়া করবো, দলের ভেতর থেকে সুর আসছে, এরা কেউ দল ছেড়ে দেননি। কুণাল ঘোষেরটা আমি বললাম, আমার বক্তব্য হচ্ছে, আমি একটা কথা বলা উচিত যে যদি কেউ, আমি শেষ করি, আজকে একটা কথা বলা উচিত যে আজকে যে কথাগুলো এখন বলা হচ্ছে, যেই বলুক না কেন, তখন সময় থাকতে আগেও বলা যেত, তখন বলা হয়নি কেন? আজকে সবাই তো বলছে সর্বোচ্চ জায়গায় বলেছেন। হ্যাঁ, শান্তনু সেন বলছে, রাহুল অবশ্য দলীয় মুখপাত্র হিসেবে বলছেন। কুণাল ঘোষ যেটা বলছে আমি একদম 100% মানি এটা।
যে কিছু নিশ্চয়ই যদি আগে করা যেত তাহলে আজকে হয়তো এই সময়টা আসতো না বা এই দিনটা দেখতে হতো না। কিন্তু স্বাস্থ্য ভবনের মালিককে, আমাকে দাদা স্বাস্থ্য ভবনের মালিককে বলবো একটা ছোট কথাই বলো, কিন্তু সব কথাই যদি প্রত্যেকটা জায়গায় যদি আজকে পুরোটাই আমার এই যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা সজল নিয়ে আসছে না, আসবে না কেন, যেখানে আমার বক্তব্য যেখানে দাঁড়িয়ে ডাক্তার আন্দোলন করছে, যেখানে নাগরিক সমাজ আন্দোলন করছে, আমার এখানে বলে রাখা ভালো যে নাগরিক সমাজ যেভাবে এই রাজ্যে, আমি পুরো সম্মান নিয়ে বলছি তাদের প্রতি, আন্দোলন করে বাইরের রাজ্যে আমরা এটা দেখি না বা হয় না বলতে আমরা আন্দোলন। তুমি গর্বিত না গর্বিত নাও, আমার তো মনে হচ্ছে আমরা সবাই গর্বিত হওয়ার কথা যে এখানে একটা জাগ্রত নাগরিক সমাজ আছে যারা বঙ্গবিভীষণ নিয়ে গর্তে ঢুকে যায়। আমি গর্বিত বলেই বলছি বা গর্ত থেকে অনেকে বের হচ্ছেন, যারা গর্বিত বলছেন আমি বলছি যারা আন্দোলনটা করছে তাদের জন্য আমি গর্বিত, তো আর তারা লিখছে চটি চাটা, আমি বলি তারা লিখছে চটি চাটা। গর্বিত এই কারণে বলছি এই রাজ্যে অন্য রাজ্যে যখন আমি তুমি এক্ষুনি বলো না, তুমি হাতরাস বলবে, উন্নাও বলবে, বিলকেস বেগম বলবে, কদিন আগে উড়িষ্যা বলবে, তারা উত্তরাখণ্ড বলবে, তারা আসাম বলবে, সেখানে আমরা দেখি না। এটা গর্বিত একসময় আমার রাজ্য বলে আমি বলছি যা, আরে এই জন্যই তো বাংলা এগিয়ে। আরে এখানে আমার তো মনে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যখন 2011 পূর্ববর্তী সময় নাগরিক সমাজ পথে নেমেছিল, তৃণমূল কংগ্রেস নেতারাও গর্বের সঙ্গে বলতেন যে না জাগ্রত নাগরিক সমাজ, পয়সা খরচ করে সে পয়সা কে দিয়েছিল আমরা জানি না, পরিবর্তন চাই এতগুলো মুখ দিয়ে হোর্ডিং হয়েছিল। এই রাজ্যে এই শাসক দল এটা হয়, এখানে চলে এটা। দ্বিতীয়ত ডাক্তারদের যে আন্দোলন চলে না, এটা যাতে না চলে তৃণমূল অনেক চেষ্টা করেছে, সমস্যা কোথায় এখানে কোনো রং লাগতে না দেওয়ার জন্য সজল যে ভাষাটা বলছে যে মুখ্যমন্ত্রীর পদকটা চাই, মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে, সেইটা দাঁড়িয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বুঝেনি, কিন্তু জাগ্রত নাগরিক সমাজকে পরিবেশ করতেই হবে। আমি এখান থেকে দ্রুত আমার পরের প্রতিবেদনে যাব যে এই তদন্তের অংশ ঠিক কিভাবে সন্দীপ ঘোষ অব্দি সিবিআই পৌঁছানোর চেষ্টাটা করছে। দেখুন, আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের অভিযোগের পাশাপাশি হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই আর্থিক দুর্নীতি মামলাতেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। রাজ্য সরকারের তৈরি সিটের হাত থেকে তদন্তভার নিয়ে আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। লিখিত নির্দেশনামায় কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ বিষয় হল উপযুক্ত তদন্তকারী সংস্থা কে। আরও নির্দিষ্ট করে বললে তদন্ত এসআইটির হাতে থাকা উচিত নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া উচিত। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হল তদন্ত যেন সঠিকভাবে হয়। এই মামলায় গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন দিক থেকে তদন্ত করলে সার্বিক সুবিচারের পথে সমস্যা তৈরি হতে পারে। বিচারে অপ্রয়োজনীয় বিলম্ব এবং তথ্যের ভুল ব্যাখ্যায় কার্যকরী এবং বিশ্বাসযোগ্য ফল নাও মিলতে পারে। তাই তদন্ত একাধিক এজেন্সির মধ্যে ভাগ করা যাবে না। সিবিআইকে তদন্তভার দিলে ধারাবাহিকতা নিশ্চিত হবে। যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে খুন ধর্ষণের মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, তাই একইভাবে এই মামলার তদন্তভারও সিবিআইকেই দেওয়া উচিত। আমি এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক, কারাপ্টেড লোক যারা ছাত্রদের টার্গেট করতো, যারা পড়ুয়াদের ফেল করাতো, তাদের হ্যারাস করতো, অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত, জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত, তাদের লোককে আমরা শাস্তি দেব এবং এটার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছে। তো আমার একটা আশা হয়ে গেছে যে উনি শাস্তি পাবেন, উনি যে কোনো কাজ করেছেন। 2023-এর 14 জুলাই ভিজিল্যান্স কমিশনারকে লেখা অভিযোগপত্রে একটি দুটি নয়, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে 15 রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আক্তার আলী। এক বছর পর তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে, সেই সময় 16ই আগস্ট আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। 19শে আগস্ট এই খবর প্রকাশ্যে আসে। 21শে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 1 বছর 5 মাস আগে যিনি অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিল্যান্স কমিশন, স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর অফিসে অবধি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
এই মামলায় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ রাজ্য সরকারকে প্রশ্ন করেন, 2023 সালে অভিযোগ জানানোর পরই কেন এসআইটি গঠন হয়নি? এখন এসআইটির মাথায় উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তার মানে রাজ্য সরকার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে এবছরের 16ই আগস্ট কেন এসআইটি গঠন করা হলো? অভিযোগ জানানোর পরেই কেন করা হলো না? এরপর রাজ্য সরকারের তৈরি সিটের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এবিপি আনন্দ। আমি দ্রুত একবার সরাসরি লালবাজার চলে যাব। মুহুর মুহুর স্লোগানে কেঁপে উঠছে আকাশ বাতাস। সন্দীপ আমার সহকর্মী রয়েছেন। হ্যাঁ সন্দীপ, দেখতে পাচ্ছি, ব্যাখ্যা করো এখনকার পরিস্থিতি। পুলিশ কর্তা ফিরে গেলেন লালবাজার, তারপর কি হলো? তুমি দেখতে পাবে যে স্লোগানে এই মুহূর্তে কিন্তু লালবাজারের ঠিক কিছুটা আগে ফ্রিয়ার্স লেনের চত্বর একেবারে সরগরম এবং রীতিমতো সেলিব্রেশন চলছে। এবং এখানে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর রীতিমতো সেলিব্রেশন চলছে। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই খবর আসার পর দলে দলে ডাক্তারি পড়ুয়া তারা এসে গেছেন। সিনিয়র চিকিৎসক আমরা দেখতে পাচ্ছি যে এই ভিড়ের মধ্যে এনআরএস এর চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান তিনি এসেছেন, তিনিও সেই স্লোগানে সামিল হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শান্তনু দত্ত, আমার ক্যামেরা প্রতিনিধি। দেখাতে বলবো চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এনআরএস মেডিকেল কলেজের, তিনিও কিন্তু আজকের এই সেলিব্রেশনে সামিল হয়েছেন এবং প্রত্যেকে উচ্ছ্বসিত। তাদের একটাই দাবি যে আজকে ইস্যুতে আজকে তাদের লালবাজার অভিযান ছিল, সেই লালবাজার অভিযানের দাবি থেকে তারা এক চুলো সরছেন না। তাদেরকে এখান থেকে বেন্টিং স্ট্রিটের মোড় পর্যন্ত যেতে দিতে হবে, অর্থাৎ তাদের যে পুরনো দাবি ছিল সেই দাবি থাকছে। কিন্তু সন্দীপ এই যতক্ষণ না পুলিশ তাদের যেতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দীপ ঘোষের গ্রেপ্তারির সেলিব্রেশন চলছে এই মুহূর্তে এখানে। একদম, ধন্যবাদ সন্দীপ। আমি ডক্টর প্রামাণিকের কাছে আসবো। ডক্টর প্রামাণিক, এই দুটো ঘটনা আপনি বলছেন ইন্টারকানেক্টেড। দেখুন, অ্যান্টি করাপশন এবং ধর্ষণ ও খুন, দেখুন এই অ্যান্টি করাপশন ব্যুরো সিবিআইয়ের যে একটা উইং, এরা যে অ্যারেস্ট করার পরে হয়তো আমরা ভাবছি যে রেপ অ্যান্ড মার্ডার কেসে করেনি, তো দুটো আলাদা, কিন্তু একদমই না। যদি আজকে অ্যান্টি করাপশন ব্যুরো কলকাতা পুলিশের বা ওদের যে উইং ছিল তারা যদি অ্যারেস্ট করতো 2 বছর আগে, বা এনাকে আটকানো যেত 1 বছর আগে যখন এই কমপ্লেনটা হয়েছিল, তাহলে কিন্তু এই রেপ অ্যান্ড মার্ডারের যে মর্মান্তিক পরিণতি হলো সেটা কিন্তু আটকানো যেতে পারতো। কারণ যে অপরাধীর মুক্তাঞ্চল দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, তার মেন কারণ ছিল কিন্তু এই করাপশান। এই করাপশানটাকে যদি আটকানো যেত তাহলে কিন্তু আজ এই মর্মান্তিক পরিণতি হতো না। এই মুহূর্তের আরেকটা বড় খবর, অভিক দে, পিজিটি এসএসকেএম। আপনারা প্রত্যেকে জানেন যে অভিক দে বারবার এই ঘটনার কেন্দ্রবিন্দুতে, তার নানা কীর্তি কাহিনী অভিযোগ আকারে অনেকে বলতে শুরু করেছিলেন। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ, তার প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্য অভিক দেকে সাসপেন্ড করলো। এবং কি কারণে করলো? খুব ইন্টারেস্টিং, রিগার্ডিং দ্য ক্রাইম সিন ফলোয়িং দ্য আনফর্চুনেট ইনসিডেন্ট আর আরজিকর। আমার এইখানে প্রশ্ন থাকবে, তাহলে যদি আমি ঠিক রিড করি কলকাতা পুলিশ, পঙ্কজদা, তাহলে কি আবার যে শব্দটা আমি খুব নরম করে ব্যবহার করছি, মিথ্যাচার করেছিল? তার কারণ ওই লাল টি শার্ট পরা, আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে আইএমএ বলছে সেই দিনে লাল টি শার্ট পরা ছেলেটি হচ্ছে অভিক দে, ওটা কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। আজকে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেস রিলিজ, তার প্রথম লাইন হচ্ছে, there have been certain allegation against Ovik De, PGT SSKM regarding the crime scene following the unfortunate incident at Arjikor. আমি জানি না এটা স্পষ্ট বলে নেই অবশ্যই যে ওই ছবিতে ওই ব্যক্তি অভিক দে কিনা, কিন্তু এইটা যদি তাই হয় তাহলে মুদ্রার উল্টো দিকে আরেকটাই পড়ে থাকে যে প্রেস কনফারেন্স করে ডিসি সেন্ট্রাল মিথ্যে কথা বলেছিলেন। সুমন বাবু, আই এম সরি টু সে, আমি আপনাকে পরিষ্কার করে বলছি, আমি সেদিন বলে গেছি যে ডিসি সেন্ট্রালের এই ব্যাপারে প্রেস কনফারেন্স করা কোনো লোকাল স্ট্যান্ডিং নেই। এই কারণের জন্য যে উনি ডিসি সেন্ট্রাল, আরজিগড়টা পরে ডিসি নর্থের আন্ডারে, ডিসি নর্থ বলতে পারেন। আর মনে রাখবেন, লালবাজারে যে টোটাল যতগুলো থানা আছে, টোটালিটির ক্ষেত্রে যারা অথরাইজড, সেটা স্টার্ট হয় জয়েন্ট সিপি ক্রাইম আর জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স থেকে শুরু হয়। অ্যাডিশনাল সিপিরা পারেন, সিপিরা পারেন, তারা একমাত্র বলতে পারেন। কিন্তু ডিসি সেন্ট্রাল 6টা পুলিশ স্টেশন দেখে, হাউ ক্যান শি ব্রিফ দ্য প্রেস? ওনার কোনো অথরিটি নেই। তার থেকে বড় কথা আপনাকে বলবো, সিবিআই যখন পুরো দায়িত্ব নিয়েছে, কোন অডিও টেপটা ভাইরাল, কোন অভিক দে কে বিরূপাক্ষ বিশ্বাস, তোমার বাবা বলার কি দরকার? তুমি জলিওয়েল বলতে পারো যে দি মামলা ইজ
বাই সিবিআই, সিবিআই বলবে আমি জায়গাতে নেই, আমরা হ্যান্ড ওভার করেছি। সেইটা না বলে উনি যেটা করছেন তার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, নির্যাতিতা একজন মহিলা, আমাদেরই ঘরের মেয়ে, তাহলে সেই মহিলার ব্যাপারে একটা সিম্প্যাথি ওয়েভ উঠেছে। এই সিম্প্যাথি ওয়েভটাকে কাউন্টার কোনো পুলিশ অফিসারকে দিয়ে করা যাবে না। দ্যাট ইজ হোয়াই দিস ডিসি সেন্টার একদম কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ার পেছনে দৌড়চ্ছে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনগুলো আসবো, যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে একজন প্রাক্তন কাউন্সিলর যে ভাষায় এই রাজ্যের মা বোনেদের অপমান করছে, তাকে দল থেকে কি 1 বছর, দল কখন কাকে নেবে কাকে ছাড়বে দলের ব্যাপার, কিন্তু পুলিশ সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন যারা ব্যস্ত তারা সুমোটো কেস করে গ্রেফতার করছে না কেন তাকে? এবং দলের বিধায়ক একজন কাঞ্চন মল্লিক, তিনি সমস্ত ডাক্তার, এবং আরেকটা বাক্যে এরম অর্থও হতে পারে যে সমস্ত সরকারি কর্মচারীদের তারা সরকারি বেতন নিচ্ছেন তো না নিচ্ছেন না, সরকারি ক্ষেত্রে যে বোনাস হয় সেটা নেবেন তো। আমি বলছি এই ভাষায় অপমান করতে পারেন? আমার এই পরিষ্কার প্রশ্ন রইল, কাঞ্চন মল্লিক কি বলেছেন আগে দেখাবো। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দিন বদলের দাবিতে রবিবার রাত জেগেছে ধর্মতলা। সোমবার সকাল হতেই ফের রাজপথে ভিড় জমিয়েছে হাজার হাজার কালো মাথা। এই প্রেক্ষাপটেই তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতিবাদীদের উদ্দেশ্যে কটাক্ষ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নিয়েছেন কাঞ্চন মল্লিক। আচ্ছা, ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন, বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের বিরোধিতায় এককাট্টা হয়েছেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের একাংশ। কাঞ্চন মল্লিকের সঙ্গে নাটক বন্ধ করার ঘোষণা করে অভিনেতা সুজন মুখোপাধ্যায় ওরফে নীল ফেসবুকে লিখেছেন, মাগন আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না, বেশ কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল, সেটা গ্রহণ করতে হয়। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হলো, অথচ এই নাটকে দুই চোর মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষা দেয় যে আসল চোরেরা সমাজে কোথায় বাসা বেঁধে লুকিয়ে আছে। এই সময়ের এক সংক্রামক বয়ান। আলবিদা বন্ধু মাগন। জনপ্রতিনিধি কাঞ্চনের এই বক্তব্যকে একেবারেই সমর্থনযোগ্য নয়, অত্যন্ত অন্যায় মনে হয়েছে আমার, অত্যন্ত অমানবিক মনে হয়েছে। সেই জায়গা থেকে মাগন মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলে আর জনপ্রতিনিধি হিসেবে আর একদম উল্টো কথা বলছে, সেইভাবে নাটকটা করার কোনো মানেই হয় না। আন্দোলনরত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একসময় বন্ধু বা সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। এই কাঞ্চনকে আমি ঠিক চিনতে পারলাম না, এতটা ইনসেনসিটিভ, এতটা মানে সেন্সের অভাব। বলছে যে পুরস্কার ফেরত দিয়ে দেবেন কি ওনারা, দিয়ে যাক পুরস্কার ফেরত দেখ, মানে দিস ইজ নট কাঞ্চন উই নিউ। কাঞ্চন যে কি করে এতটা মোটা মাথার হয়ে গেল, বোকা হয়ে গেল, বুঝতে পারছি না। এই কাঞ্চনকেই কিন্তু আমি একসময় দেখেছি তৃণমূল আসার আগে। কাঞ্চন তখন কি ল্যাকপ্যাকে চেহারা নিয়ে হম্বি তম্বি করে সিপিএমের কথা বলতো, এবং টক করে পাল্টি খেয়ে একদিনের মধ্যে পাল্টি খেয়ে আবার এর দলে হয়ে গেল।
কাঞ্চন মল্লিকের মতো লোকেরা যারা রাজনীতিতে আসা উচিত না, রাজনীতিকে যারা মনে করে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম, ভুল করে চলে এসেছেন। উনি এসব কথা না বলে আবার একটা কবে বিয়ে করবেন সেই ব্যাপারে মনোনিবেশ করা ভালো। একটা কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উস্কানি দিচ্ছেন, উনি সেই উস্কানিটাকে কাউন্টার করতে গিয়ে এই ধরনের কোনো একটা কথা বলে ফেলেছেন। ওনার আর একটু গুছিয়ে বললে ভালো হতো। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে রবিবার হুগলির কোন্নগরের মহিলা তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক। তারপরই এই মন্তব্য করেন তিনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে চলে যাব। আমার সহকর্মী ঐশী মুখোপাধ্যায় সেখানে রয়েছে। ঐশী, কাল রাতে যে বিশিষ্টদের আমরা দেখিয়েছিলাম তাদের একটা অংশ এবং আরও অনেক মানুষ একসঙ্গে স্লোগান তুলছেন, কি বলছেন তারা, কারা আছেন ওখানে? ঐশী, সুমনদা, প্রথম দিন থেকে আমরা যেটা দেখে আসছি, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান দিয়ে কার্যত রাজ্যবাসী একদম ফেটে পড়েছে, গর্জে উঠেছে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছে যাদবপুর 8Bতে, গানে গানে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে এবং সেই গানে গানে প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ যারা স্থানীয় রয়েছেন তারা তো উপস্থিত হয়েছেন, তারই সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছেন, এখানে ইন্ডিপেন্ডেন্ট যারা সিঙ্গার তারা উপস্থিত হয়েছেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, তারই সঙ্গে উজান গঙ্গোপাধ্যায়, তাদের ছেলে সৃজিত মুখার্জি, এরকম একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারই সঙ্গে আজকে গানে গানে এই মুহূর্তে যাদবপুর 8B কিন্তু গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে। আমরা একটু আগেই দেখাচ্ছিলাম সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, সেই বার্তা যখন তাদের কাছে এসছে তারা বলছে এটা একটা আংশিক জয়, ধারাবাহিক আন্দোলনে এটা কোথাও গিয়ে প্রভাব তো অবশ্যই ফেলবে, কিন্তু কোনোভাবেই এটা আন্দোলনকে থমকে দিতে সাহায্য করবে না, অর্থাৎ আন্দোলন কিন্তু আরো জোরালো, আরো জোরদার হচ্ছে। এবং এই ছবি দেখাচ্ছি আমরা, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর, 8Bতেও কিন্তু সেই একই স্লোগান এবং তারই সঙ্গে স্লোগানটা একদম। ধন্যবাদ ঐশী। ঐশী আমাদের দেখালো যে একদিকে সৃজিত সেখানে উপস্থিত, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায় তারা যোগ দিয়েছেন, কিন্তু কাঞ্চন নিয়ে কথা হচ্ছিল। আমি বলছি কি মারাত্মক কথা, যারা সরকারি চাকরি করেন অথবা যে সরকারি ডাক্তারবাবুরা সরকারি জায়গায় কাজ করেন, তো কারুর পিতৃদেবের টাকা নয়, কেউ বাড়ির লকার খুলে এসে টাকা দিচ্ছেন না। এইভাবে সরকারি কর্মচারী এবং ডাক্তারবাবু যারা আমাদের প্রাণ বাঁচান তাদের অপমান করার অধিকার ওই বিধায়ক কাঞ্চন মল্লিককে কে দিয়েছেন? এই যদি একটা ছবি হয়, আরেকজন বিধায়ক লাভলি মৈত্র তিনি ডাক্তারদের কসাই বলতে পারলেন, প্লাস একই কথা বললেন যে বদল তো হয়েছিল 2011-এ, 24-এ বদলাও হবে। কি বলেছেন লাভলি মৈত্র, আরেক বিধায়ক তৃণমূল কংগ্রেসে, দেখুন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। দলনেত্রীর মন্তব্যের সূত্র ধরে এবার সিপিএমকে হুঁশিয়ারি দিলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক, না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে যেন সতর্ক থাকে। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র নিশানায় চিকিৎসকরাও। অসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। এরপর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।
ফোঁস করেই থামতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ক্যাবিনেট সতীর্থ আবার দংশন অব্দি পৌঁছে গেলেন। যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে, ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে, তবে গিয়ে মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে, তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে, নাহলে এগুলো একতরফাভাবে চলছে। যদি এখানে একটা সভ্য সরকার থাকতো তাহলে উদয়ন গুহ মন্ত্রী হতে পারতো না। ওই রকম একজন অসভ্য ব্যক্তিকে, কুভাষার ব্যক্তিকে একটি অসভ্য সরকারই একমাত্র সমর্থন দিতে পারে। অবিলম্বে ওকে গ্রেপ্তার করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। শুভেন্দু ভট্টাচার্য, রঞ্জিত হালদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলের অস্বস্তি বেড়েছে কিনা জানি না, কিন্তু সভ্য মানুষের অস্বস্তি বেড়েছে। তার কারণ অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলরের স্বামী বোধহয়, তিনি বলছেন মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দেয়ালে টাঙিয়ে দিয়ে আসবো, এইটা বলছেন। তারপর গোটা দিন সমালোচনার ঢেউ, মানুষ শিউরে উঠলেন। তারপর দল তাকে 1 বছর, মাত্র 1 বছরের জন্য সাসপেন্ড করেছেন। আমি বলছি, তৃণমূলের সাসপেনশন কার ওপর পড়ে, কখন উঠে যায়, কখন আবার লাগু হয়। আরাবুল ইসলাম দেখিয়ে দিয়েছে 6 বছরের জন্য সাসপেনশনের পরে 6 মাসে আরাবুল দলে ফেরত গেছিলেন। আমি বলছি যে এই কথা যে বলেছেন এ তো সর্বত্র, সমস্ত সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় আছে। তাহলে কলকাতা পুলিশ ওই আরজি করের ঘটনার পর একদিনে 280টা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা আছেন, সোশ্যাল মিডিয়া চালান, তাদের কাছে যদি নোটিশ যেতে পারে, তাহলে কেন পুলিশ সুমোটো এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করবে না, তাকে গ্রেফতার করবে না? আমি বলছি এটা তো দলের ব্যবস্থার বিষয় নয়, পুলিশ অ্যাকশনের বিষয়। কি মারাত্মক কথা বলেছেন অশোকনগরের এই প্রাক্তন কাউন্সিলর, দেখুন। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি, অনুষ্ঠানের ব্যানারে লেখা মা বোনেদের সম্মান আমাদের সম্মান। সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে নারীদের উদ্দেশ্যে এমনই অসম্মানজনক মন্তব্য করলেন উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, যার স্ত্রী বর্তমানে ওই পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে, দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। তৃণমূল নেতার মন্তব্য ঘিরে চারদিকে ছিছি পড়ে যাওয়ার পর সোমবার তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। কিন্তু বিরোধীদের পাল্টা প্রশ্ন, সাসপেন্ড করে কি হবে? মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের জন্য তৃণমূল নেতাকে গ্রেফতার কেন করা হবে না? অযাচিত নিন্দাসূচক প্রস্তাব নেওয়া হয়েছে এবং তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মা বোনের বিরুদ্ধে যে জাতীয় বক্তব্য অশোকনগরের কাউন্সিলরের স্বামী করেছে, ওকে উচিত ছিল সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা না করে দল ওর থেকে সাসপেন্ড করলো, তাতে কি আসলো গেল? জনগণের কি এলো গেল? 1 বছরের সাসপেন্ড, ওটা হচ্ছে একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ করছে। আবারও বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিছু শিক্ষক শিক্ষিকা বাম আমলে আপনারা প্যারা টিচার হিসাবে যুক্ত হয়েছিলেন, মায়না ছিল 2,500 থেকে 3,000। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সাম্মানিক বেতন দিয়েছে। সেই কিছু প্যারা টিচার সিপিএম মার্ক্সবাদীর হয়ে পোস্টার নিয়ে রাস্তায় ছাত্রছাত্রীদের জোর করছেন, তোমরা যদি আমার মিছিলে না আসো
তোমার বাংলার রেজাল্ট কমিয়ে দেবো, তোমার ইংরেজিতে মার্কস কমিয়ে দেবো, অঙ্কেতে মার্কস কমিয়ে দেবো। পারবেন তো? স্কুলের দরজায় গেলে আপনাকে ঘিরে ধরলে ছাত্রছাত্রী তার অভিভাবকরা, আমরা যাব না, ছাত্রী তার অভিভাবিকা। আপনি যখন স্কুল গেটে ঢুকতে যাবেন আমরা ঘেরাও করিয়ে দেবো, স্কুলের গেটের কোথা দিয়ে ঢুকবে। একদিকে আন্দোলনের চাপ, অন্যদিকে দলীয় নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য, চরম অস্বস্তিতে শাসক দল। সমীরণ পাল, মুন্না আগরওয়াল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোন লুম্পেন রাজ? দেখুন সুমনদা, আপনারা কিন্তু যেভাবে দেখছেন, আমি কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে বা রাজনীতি চর্চাকারী হিসাবে একেবারেই দেখতে চাইছি না। তৃণমূল কংগ্রেস কিন্তু এই পদ্ধতিতে বহুবার কিন্তু সংকট থেকে উঠে এসছে। মানে যখনই তৃণমূল কংগ্রেস কোনো বড় ধরনের সংকটে পড়ে, আমি তিনটে বৈশিষ্ট্য ওদের দেখতে পারি। এক, মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া বয়কট করে, মিডিয়াদেরকে আক্রমণ করে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে মানে বিরোধীদেরকে আক্রমণ করে। কিন্তু এবার যেটা নতুন করে সমস্যা হয়েছে সেটা হলো বিরোধীর বাইরে নাগরিক জীবনে আসছে। ফলে এই নাগরিক জীবনটা অচেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অতীতে বারবার বলেছেন, বারবার স্মরণ করেছেন যে আমি বদলা চাইনি, বদল চেয়েছিলাম, আমি বদলা চাই। কিন্তু এইটা উনি যখন বলেন, তারপরে কার্যত সারা রাজ্য জুড়ে ওনার মানে কর্মী সমর্থকরা নেমে যান এবং বিরোধীদের কোতল করেন। কিন্তু আমি যে প্রশ্নটা রাখতে চাইছি যে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আননন মানে ফোর্স তাদের সামনে। নাগরিক সমাজ যতই এগিয়ে আসছে তাকে কি করে কমব্যাট করবে, কোন ভাষা দিয়ে কমব্যাট করবে। মানে আমি বলছি শাসক দল বুঝতে পারছে না, সেই কারণে শাসক দল দিশেহারা। আমি বলছি এই ধরনের মন্তব্য, মানে কাঞ্চন মল্লিকের মতন লোকদের এই ধরনের মন্তব্য যদি এরকম চলতে থাকে, একটা সময় কিন্তু মানুষ কিন্তু এদেরকেও বয়কট করবে। মানে সব হলো, আমি বলছি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সরকারি কর্মচারীদের, ডাক্তারবাবুদের, কেউ কসাই বলছেন, সেই কর্মচারীদের মাইনে নিয়ে কথা বলছেন। মানে আমি বলছি কোন দিকে যাচ্ছে। আমি একটা প্রথম কথা বলবো, আমি এই মানে সিনেমায় ভাঁড়ের অভিনয় করেন প্র্যাকটিক্যালি। আমি প্রশ্ন করব, উনি সরকারি কর্মচারীদের কথা বলেছেন, উনি তো ভাতা পান, উনি কি বিধানসভায় যান? আমি ফার্স্ট জিজ্ঞাসা করি, উনি তো নিয়মিত ভাতা নেন, উনি কি বিধানসভায় যান? আমি আপনাদেরকে একটা কথা বলি, উদয়ঙ্গ একটা ভদ্রলোক পরিবারের ছেলে, কিছু খারাপভাবে নেবেন না, সে বলছে 5 বার দংশন করতে হবে। আমি বলছি মানুষ এদের 20 দাঁতটাই ভেঙে দেবে, খারাপভাবে নেবেন না। এদেরকে কিন্তু যখন পুলিশ গ্রেপ্তার করছে না এই কাউন্সিলরকে, এবার যদি মা বোনেরা রাত ঘেরাওয়ের যেমন দখলের নামে এদের বাড়ি ঘেরাও করে এবং যদি এদের গণদোলাই হয়, তখন অবশ্য বিশেষ করে আমার ওই কি নাম, ওই কাঞ্চন মল্লিকের কথা মনে হয়, বেচারিকে ঠেঙানোরও জায়গা নেই শরীরে। আমি বলি এদের বিচার কিন্তু গাছতলায় হবে না। আমি বলছি রাহুল বলছেন যে মা বোনের ছবি বিকৃত করে আপনার বাড়ির দেয়ালে রেখে দেবো, এমন ছবি দেবো যে আপনি খুলতেও পারবেন না। তারপর পুলিশ বসে আছে কেন? এই পুলিশ তো 1.5 সপ্তাহ আগে 280 জন ইউটিউবারকে নোটিশ পাঠিয়েছে। সুমন, আমি প্রথমেই একটা কথা ডিফার করছি। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলে কথা যে বলেছেন, আজকে দাঁড়িয়ে যেভাবে উৎসাহ, মাঝখানে বলে কিন্তু কুৎসা, যেভাবে প্ররোচনা, যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুৎসা প্রচার করা হচ্ছে, এই যে করছে তো কাঞ্চনরা যেরকম করছে, তো লাভলি আর কাঞ্চন যেরকম করছে, আমি বলি ডাক্তারকে কসাই বলছে, তোমাকে ডাক্তাররা বয়কট করে শেষ হচ্ছে না। এবং আজকের দিনে না, এবং পার্টি প্রতিবাদ করছে না, মানে পার্টিও মেনে নিচ্ছে যে ডাক্তার বাবুদের একটা অংশ কসাই। সুমন, ফোর্স করা মানে যদি কুৎসা বা প্রতিবাদ করা, এবং তার যদি ভুল ব্যাখ্যা হয়, তার যদি ভুল ব্যাখ্যা হয়, যারা এখানে দাঁড়িয়ে উক্তিগুলো করছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকবদ্ধ ভাষা এটা নয়, এই চরম ব্যবস্থা বিশ্বাস করে নেবে। মমতা একটাই কথা বলতে চাই, এই যে এই চটি চাটাগুলো এখানটায় সবটা পাচ্ছে, সেটি একদম ম্যাডামের প্রশ্রয় পাচ্ছে। এই যে স্টেট স্পন্সার্ড ক্রাইমটা হয়েছে, সংগঠিত ক্রাইমটা হয়েছে, যেটাকে মেডিকেল সিন্ডিকেটের যে নগ্ন রূপটাকে পশ্চিমবাংলার মানুষের সামনে তুলে ধরেছে, এটাকে সাম দাম দণ্ড ভেদ দিয়ে আটকানো যাবে না। পশ্চিমবাংলার ছাত্র সমাজ
গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে গলিতে এই গণ আন্দোলনকে নিয়ে যাবে এবং দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতক্ষণ না হবে আমরা রাস্তায় আছি। সাধারণ মানুষ যাবেন কোথায়? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IM সুমন্দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন 9 ফুট উঁচু ব্যারিকেড আর পুলিশের এত সক্রিয়তা কোথায় ছিল যখন মধ্যরাতে দুষ্কৃতীরা আরজি করে ভাঙচুর চালালো? তন্ময় বসু লিখছেন কলকাতা পুলিশ ডাক্তারদের আটকাতে পারে কিন্তু দুষ্কৃতীদের রুখতে পারে না। জয়ন্ত বিশ্বাস লিখছেন আন্দোলনের এই চেহারা কলকাতা বহুদিন দেখেনি, কে বলে বাঙালি প্রতিবাদ করতে ভুলে গেছে? উজ্জ্বল রায় লিখছেন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারবার ভৎসনার মুখে পড়েও পুলিশ শিক্ষা নিচ্ছে না। মানব সাহা লিখছেন তৃণমূলের নেতা বিধায়কদের হুমকি বুঝিয়ে দিচ্ছে তারা এখন প্রবল চাপের মুখে, কিন্তু সব থেকে চাপের মুখে হচ্ছে বিশ্বাস করুন সাধারণ মানুষ। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি এই হুমকি দেন, প্রাক্তন কাউন্সিলর এই ভাষায় কথা বলেন, চিকিৎসক জীবন মৃত্যুর সুতোয় করে যাদের হাতে সমস্ত মানুষ সমর্পণ করেন তাদের যদি কসাই বলা হয়, তাহলে সাধারণ মানুষ ভাবেন যে এ রাজ্যে পুলিশ বোধহয় শুধুমাত্র বিরোধীদের দিকে তাদের আঙুল তোলে, তাদের আইনের শাসন করা করে। কোথায় পুলিশ? কেন গ্রেফতার করা হবে না যারা মারাত্মকভাবে এই কথাগুলো বলছেন, সচেতনভাবে হিংসা ছড়াচ্ছেন? এ প্রশ্ন রইল আমাদের।